যারা আসবে তারা জয়েন করবে অটোমেটিক্যালি। আমি ওভাবে অপশন রেখে দিছি। আসতে থাকুক। আ আজকে যে ক্লাসটা হবে এটা মেইনলি আমরা যে PLA ROM পড়ছি তার পরের পার্টটা ইটস ভেরি ইন্টারেস্টিং টার্ম ফ্লিপ ফ্লপ। তোমরা হয়তোবা ওইটা নিয়ে জেনে থাকতে পারো। ফ্লিপ ফ্লপ আ বেসিক মেমোরি এলিমেন্ট। একেবারে ফান্ডামেন্টাল যে মেমোরি এলিমেন্ট আছে ROM এবং PLA নিয়ে আমরা পড়াশোনা করছিলাম। এগুলো কম্বিনেশনাল লজিক সার্কিট। Those are actually help to implement any combinational logic to store in the form of memory, to store any data in the form of memory. But আজকে যে ফ্লিপ ফ্লপ পড়ছি এটা জেনুইন একটা মেমোরি আ যেটা ইনফেক্ট আমরা মেমোরি ডিভাইস হিসেবে ইউজ করি। যেমন ধরো রেজিস্টার, RAM, তারপরে আদার যে সেমিকন্ডাক্টর মেমোরি গুলো আছে তোমার এই ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করা। সো মেমোরিকে যদি আমরা ডিফাইন করতে চাই, ইটস a very fundamental block uh, that actually store a single bit data. প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ একেকটা বিট করে তোমার ডাটা স্টোর করে রাখে। either it can be 0 or 1. সো ফ্লিপ ফ্লপ আমার যদি ৪ বিটের ডাটা স্টোর করতে হয় তাহলে ৪ টা ফ্লিপ ফ্লপ কানেক্ট করতে হবে। যে ৮ বিটের ডাটা স্টোর করতে হয় তাহলে ৮ টা ফ্লিপ ফ্লপ ডাটা স্টোর করতে হবে। সো আ এই নামটা আসলে আসার পিছনে কারণটা হচ্ছে তোমার ফ্লিপ ফ্লপ এটার অপারেশনাল নেচার এর উপর বেসিস করে এই নামটা তোমার ডিফাইন করা। সো আমরা যাই ফ্লিপ ফ্লপ আসলে দেখতে কিরকম, কিভাবে অপারেট করে, কিভাবে ডাটা স্টোর করে। আ আ সো এইটাকে আমরা এতদিন ধরে যে সার্কিট গুলা পড়ে আসছি, লজিক সার্কিট, ডিজিটাল লজিক সার্কিট মেইনলি ২ ধরনের হয়। একটা কম্বিনেশনাল লজিক সার্কিট। আমরা এতদিন ধরে যেই সার্কিট গুলা পড়ে আসছি সবগুলা কম্বিনেশনাল লজিক সার্কিট। তোমার ইন কেস অফ ডিজিটাল সার্কিট যদি হয়। সো মেমোরি হচ্ছে এটা কম্বিনেশন না। এটা কম্বিনেশনাল এর চেয়ে একটু স্পেশাল। যেহেতু এটা তোমার আ ডাটা স্টোর করে রাখতে পারে। এটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের আ কনফিগারেশনটা হচ্ছে কি? consisting of a combinational logic circuit with a memory element. সো কম্বিনেশনাল এবং সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায়। কম্বিনেশনাল লজিক সার্কিট outputs directly depend on the input, আ আর সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট এর আউটপুট আ depends on input as well as the previous input, present input as well as the previous input. Previous input means previous input এর যেই কম্বিনেশন করেসপন্ডিং যে আউটপুট ছিল এগুলা মেমোরিতে স্টোর করা থাকবে। মেমোরি থেকে ওখান থেকে ফিডব্যাক থ্রু তোমার প্রেজেন্ট ইনপুট এর সাথে ডাটাটা অ্যাক্সেস করবে ফর জেনারেটিং দ্যা প্রেজেন্ট আউটপুট। এটাই হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের মেইন পারপাস। সো নাথিং ডিফিকাল্ট আ ডিফারেন্স হচ্ছে এই জায়গায় সিকোয়েন্সিয়াল এবং কম্বিনেশনাল লজিক সার্কিট। সিকোয়েন্সিয়াল এ এডিশনাল একটা মেমোরি এলিমেন্ট থাকবে যেটাকে আমরা ফ্লিপ ফ্লপ দিয়ে ডিফাইন করছি। তো ফ্লিপ ফ্লপ আবার বলছি এটা একটা তোমার ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট দ্যাট ক্যাপেবল অফ স্টোরিং 1 বিট অফ বাইনারি ডাটা। একটা ফ্লিপ ফ্লপ একটা বিট, একটা 1 বিট ডাটা স্টোর করবে। ২ টা ফ্লিপ ফ্লপ ২ টা বিট ডাটা স্টোর করবে। এরকম যদি আমার ৮ বিট ডাটা স্টোর করতে হয় এট a টাইম তাহলে ৮ টা ফ্লিপ ফ্লপ লাগবে। এই ফ্লিপ ফ্লপের আউটপুট হচ্ছে তোমার আ ধরো আমরা সিকোয়েন্সিয়াল যদি এই এ এটা যদি আমাদের মেমোরি এলিমেন্ট হয়, দ্যাট তো হ্যাঁ, ফ্লিপ ফ্লপের আউটপুট হচ্ছে ২ টা। একটাকে আমরা কিউ একটার কমপ্লিমেন্ট থাকে। একটা যদি 1 থাকে আরেকটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট 0 আসবে। আমার স্টাইলাস কাজ করছে না কেন? এনিওয়েজ
ফ্লিপ ফ্লপের টাইপ গুলো একটু দেখো। ৭ ধরনের ফ্লিপ ফ্লপ বেসিক্যালি ইউজ করা হয়। একটা হচ্ছে গিয়ে আরএস ফ্লিপ ফ্লপ। আ আরএস নামটা হচ্ছে রিসেট এবং সেট নাম থেকে। এই যে আমরা ২ টা আউটপুটের কথা বলছি, আরেকটার কমপ্লিমেন্ট। আউটপুট গুলাকে একবার সেট করা যাবে। সেট করা মিনস হাই করা যাবে। রিসেট মিনস সেটাকে 0 করা যাবে। তো ওই ধরনের ফ্লিপ ফ্লপ যদি হয়, তাহলে এটাকে আরএস ফ্লিপ ফ্লপ বলা হয়। আরেকটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ। জেকে ফ্লিপ ফ্লপের তোমার এটা সিমিলার টু দ্যা আরএস ফ্লিপ ফ্লপ। আরএস ফ্লিপ ফ্লপের একটা ডিফিকাল্টিজ আছে। এটা আমরা যখন আরএস ফ্লিপ ফ্লপ নিয়ে ডিসকাস করব তখন হয়তোবা আমরা আরএস ফ্লিপ ফ্লপের যে ডিফিকাল্টিজ আছে অথবা প্রবলেম আছে, এইটা ডিফাইন করা হয় জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে। ২ টার অপারেশন সেইম, বাট এইটা জাস্ট আরএস ফ্লিপ ফ্লপের যে প্রবলেমটা সেটাকে আ এডিশনাল তোমার জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে সেটা ডিফাইন করা যায়। আর বাকি সব অপারেশন সেইম আরএস ফ্লিপ ফ্লপের মতো। ডি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ মিনস ডেটা ফ্লিপ ফ্লপ। দ্যাট মিনস আউটপুটটা ইনপুট ডাটার উপর ইনপুট ডাটা সিকোয়েন্স এর উপর স্টেট এর উপর তোমার ডিপেন্ড করবে। আরেকটা ফ্লিপ ফ্লপ আছে সেটা হচ্ছে কি টি ফ্লিপ ফ্লপ, এটাকে টগল ফ্লিপ ফ্লপ বলা হয়। টগলিং করে। এটার কাজ হচ্ছে কি আউটপুট চেঞ্জ হবে। ইনপুট এর উপর বেসিস করে এটাও আমরা দেখব। এটাও জেকে ফ্লিপ ফ্লপের এরই আরেকটা ভার্সন। জেকে ফ্লিপ ফ্লপে ২ টা ইনপুট থাকে, আরএস ফ্লিপ ফ্লপে ২ টা ইনপুট থাকে। ডিএনটি ফ্লিপ ফ্লপে ১ টা করে ইনপুট থাকবে। আউটপুট প্রত্যেকটার জন্য সিমিলার ২ টা করে আউটপুট থাকবে। আমরা এই ফ্লিপ ফ্লপ টাইপস গুলো নিয়ে ডিসকাস করার আগে লজিক সার্কিট মেমোরি এলিমেন্ট টাইপ করার জন্য কিছু ফান্ডামেন্টালস আছে। যেমন ক্লক সিগনাল। ক্লক সিগনাল এই যে ওয়েভফর্মটা দেখানো হচ্ছে এটা হচ্ছে একটা ক্লক সিগনাল। ক্লক মিনস আমরা তো প্রসেসর নিয়ে সিপিইউ নিয়ে পড়াশোনা করছি। সিপিইউ তে দেখবা যে কি আমরা যখন সিপিইউ বাজারে কিনতে যাই, সিপিইউর তো একটা ব্র্যান্ড থাকে। Intel এর সিপিইউ কিনবো। তারপরে হচ্ছে আ সিপিইউর আরেকটা কনফিগারেশন সেটা হচ্ছে কত খুরের প্রসেসর। Core i3 নাকি Core i5, Core i7, Core i9 এই ধরনের একটা কনফিগারেশন থাকে ওই জায়গায়। আরেকটা কনফিগারেশন থাকে জেনারেশন। জেনারেশনের একটা সিরিয়াল নাম্বার থাকে। এর পাশে আরেকটা কনফিগারেশন থাকে সেটা হচ্ছে 3.8 গিগাহার্টজ, 1.8 গিগাহার্টজ, 3.5 গিগাহার্টজ, 5.2 গিগাহার্টজ। গিগাহার্টজ এইটা আসলে ডিফাইন করে সিপিইউর স্পিডটা। সিপিইউর স্পিডটা দ্যাট মিনস পার সেকেন্ডে হার্টজ তো আমরা বুঝি ফ্রিকোয়েন্সি আ পার সেকেন্ডে কতবার তোমার সাইকেল চেঞ্জ করে এইটাই তো ফ্রিকোয়েন্সি অথবা কতবার ঘুরে। তো একটা প্রসেসরের 3.8 গিগাহার্টজ আ তোমার কনফিগারেশন মানে এটা বুঝতে হবে যে এটা পার সেকেন্ডে 3.8 গিগা ইনস্ট্রাকশনস এক্সিকিউট করতে পারে পার সেকেন্ডে। ক্যান ইউ ইমাজিন? এইটাকে বলা হয় তোমার ক্লক সিগনাল। এইটা নরমালি অন অফ ছাড়া আর কিছু না। এরকম সাইকেল কন্টিনিউ করতে থাকবে। এই 3.8 গিগাহার্টজ ইন্টারনাল ক্লক সিগনালে এইটা অপারেট করে। সো এখানে ক্লক সিগনাল বোঝানো হচ্ছে সেটাই। ওইটাও ডিজিটাল সার্কিট সিপিইউ। আমরা যেই ফ্লিপ ফ্লপের কথা বলছি এটাও ডিজিটাল সার্কিট। ওই সিপিইউ মেমোরি স্টোর করে তোমার ডাটা স্টোর করে। ওখানে ইন্টারনাল রেজিস্টার থাকে, ক্যাশ থাকে। ফ্লিপ ফ্লপ আ এই যে রেজিস্টার এবং ক্যাশ মেমোরির কথা বলছি, এগুলার ফান্ডামেন্টাল মেমোরি ব্লক হচ্ছে তোমার ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপের কম্বিনেশন এই রেজিস্টার এবং ক্যাশ গুলা তোমার বিল্ড করা হয়। সো যত বিট তোমার ডাটা স্টোর থাকবে, ততগুলা ফ্লিপ ফ্লপ ওখানে কি আ ডিজাইন করা হয়। সো তোমার ক্লক সিগনাল ইস ভেরি এসেনশিয়াল হিয়ার টু ড্রাইভ এ ফ্লিপ ফ্লপ সার্কিট। তো হোয়াট ইস ক্লক? এখানে আ তোমার ডেফিনিশন গুলো একটু আমরা পড়ে যাই। হয়তোবা আরেকটু ক্লিয়ার হবে আমাদের। আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে কি ট্রিগারিং অফ ফ্লিপ ফ্লপ। ক্লক এর সাথে ফ্লিপ ফ্লপের ট্রিগারিং আ আ তোমার ডিপেন্ড করে। এটা কোরিলেটেড। ট্রিগারিং মিনস নাথিং এলস। আউটপুট স্টেটটা কিভাবে চেঞ্জ হবে। 0 থেকে 1, 1 থেকে 0 এটা ডিপেন্ডিং অন দ্যা ক্লক সিগনাল ট্রিগারিং। ক্লক সিগন্যালের যদি স্টেজ ট্রানজিশন হয়, তোমরা ফিগারে দেখতে পাচ্ছ এখানে ২ ধরনের ট্রানজিশন আছে। একটা হচ্ছে কি পজিটিভ ট্রানজিশন আরেকটা হচ্ছে নেগেটিভ ট্রানজিশন। পজিটিভ গোয়িং ট্রানজিশন আরেকটা হচ্ছে নেগেটিভ গোয়িং ট্রানজিশন। যেটা পালস 0 থেকে 1 এর দিকে যাচ্ছে, আরেকটা হচ্ছে তোমার
যেটা 1 থেকে 0 র দিকে যাচ্ছে। এই ২ টার উপর তোমার বেসিস করে আ এই তোমার ট্রিগারিং গুলা করা হয়। দ্যাট মিনস ফ্লিপ ফ্লপের আউটপুট স্টেজ গুলা চেঞ্জ হয়। The state of the output is switched. That means 0 থেকে 1, 1 থেকে 0 এগুলাকে স্টেজ বলা হচ্ছে। A state of the flip flop is switched. That means 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে by a momentary change in the input signal. This momentary change is called a triggering. এটাই হচ্ছে triggering. The transition it causes is said to be triggered the flip flop. To trigger the flip flop. আ আচ্ছা আমরা পরের স্লাইডে গেলে হয়তোবা আরেকটু ক্লিয়ার জানবো যে এটা আসলে ট্রিগারিং টা কি হয় অথবা আরএস ফ্লিপ ফ্লপ গুলার যখন অপারেশন গুলা দেখব তখন কিভাবে কাজ করে ক্লক সুইচ। তোমরা ক্লকটা কিরকম দেখতে এটা জেনে রাখো। এটা কিভাবে তোমার কোন ট্রানজিশন এ কাজ করে সেটাও আমরা জেনে রাখি। এখানে ২ টা ট্রানজিশন থাকে। একটা পজিটিভ ট্রানজিশন, নেগেটিভ ট্রানজিশন ওখানে কাজ করবে। আরেকটা 2nd পয়েন্টে আমাদের বলা আছে যে asynchronous flip-flops require an input trigger defined by a change of signal level. This level must be returned to its initial value before a second trigger is applied. আ এটা কিছু না, এটা হচ্ছে গিয়ে ক্লক সাইকেল কে বোঝানো হচ্ছে। একটা সাইকেল তোমার 0 থেকে শুরু হচ্ছে, এটা 1 হয়ে আবার 0 তে ফিরে আসা। পরবর্তী সাইকেল শুরু হবে আবার এই 0 থেকে আবার 1 হবে, 1 থেকে আবার 0 তে চলে আসবে। এটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস চলতে থাকবে এই ক্লক সাইকেলের আ কন্টিনিউশন টা। তো ক্লক তাইলে ফ্লিপ ফ্লপ আমরা যদি ক্লক সিগন্যাল দিয়ে যদি ট্রিগারিং করতে চাই, তাইলে এই ফ্লিপ ফ্লপটাকে বলা হয় ক্লকড ফ্লিপ ফ্লপ। যেটাতে তোমার ক্লক ইনপুট আকারে কানেক্টেড থাকবে। আ তো পালস স্টার্টস ফ্রম এন ইনিশিয়াল ভ্যালু 0 থেকে শুরু হবে, যেটা মোমেন্টারি তোমার 0 থেকে 1 এ ট্রানজিশন হবে। ঠিক একইভাবে যদি সেটা যদি আফটার a short time it returns to its initial 0 পর্যন্ত আমরা বলছি। তো পাশে আমাদের আরেকটা ফিগার আছে। এটা একটা ফ্লিপ ফ্লপ সার্কিট। ফ্লিপ ফ্লপে দেখো এখানে ইনপুট আছে, আমাদের আউটপুট আছে। বাট এডিশনাল একটা ক্লক আছে CLK নামের। ২ টা ব্লকে ২ ধরনের CLK দেয়া। একটা হচ্ছে তোমার আ পজিটিভ গোয়িং ট্রানজিশন অ্যাক্টিভেটেড, আরেকটা হচ্ছে নেগেটিভ গোয়িং ট্রানজিশন অ্যাক্টিভেটেড। নেগেটিভ গোয়িং ট্রানজিশন অ্যাক্টিভেটেড এটা ওই সার্কেল দিয়ে বোঝানো হচ্ছে। ইনভার্টার নট গেট দিয়ে এখানে বোঝানো হচ্ছে। আর পজিটিভ গোয়িং ট্রানজিশন এইটা তোমার আ উইথআউট নট গেট দিয়ে বোঝানো হচ্ছে। সো ক্লক সিগন্যাল মিনস প্রত্যেকটা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটে দ্যাট মিনস ফ্লিপ ফ্লপে ইনপুট থাকবে, পাশাপাশি তোমার ক্লক ইনপুট থাকবে। আউটপুট হচ্ছে এখানে ২ টা যে আউটপুটের কথা বলছিলাম আমরা, একটা হচ্ছে Q1, একটা হচ্ছে Q, এই Q এইটা একটা আউটপুট, Q বার এটাও একটা আউটপুট। আমরা আগেই বলছি একটা আউটপুট আরেকটা আউটপুটের কমপ্লিমেন্ট। Q যদি আ একটা আউটপুট হয় আরেকটা হচ্ছে Q বার। আর ক্লক সিগন্যালের যে ট্রানজিশন এর কথা বলছি এটা 0 থেকে 1 এ যাচ্ছে। এটা হচ্ছে পজিটিভ ট্রানজিশন। আর আরেকটা ট্রানজিশন এর কথা বলছি সেটা হচ্ছে কি 1 থেকে 0 তে যাচ্ছে। এটা হচ্ছে নেগেটিভ গোয়িং ট্রানজিশন। সো ফ্লিপ ফ্লপের ইনপুট ক্লকটা তোমার এভাবে থাকতে পারে। এভাবে থাকলে আমরা বুঝে নিব যে এটা আ পজিটিভ গোয়িং ট্রানজিশন অ্যাক্টিভেটেড। আর যদি এভাবে সিম্বলটা থাকে এটা নেগেটিভ গোয়িং ট্রানজিশন অ্যাক্টিভেটেড। আ আমরা এগুলো আগেও করছি। আ যেটা তোমার এনাবল ট্রাই স্টেট লজিক এর ক্ষেত্রে তোমার এনাবল যে ইনপুট আছে এটা এনাবল তোমার হাই এনাবল হতে পারে, লো এনাবল হতে পারে। লো এনাবল এর ক্ষেত্রে আমরা এভাবে ইনভার্টার কানেক্ট করি ইনপুটে। এইটা গেল। এটা হচ্ছে ক্লক সিগন্যালটা কি তোমার ট্রিগারিং টা কিভাবে হয়? এখানে ট্রিগারিং মিনস এই যে ট্রিগারিং পজিটিভ ট্রানজিশন, নেগেটিভ ট্রানজিশন দিয়ে তোমার আউটপুট স্টেজ গুলাকে চেঞ্জ করা হয়। এইটাই হচ্ছে মেইনলি ট্রিগারিং। আমরা যখন অপারেশন করব তখন হয়তোবা আরেকটু ক্লিয়ার হবে যে এই ট্রিগারিংটা কিভাবে ওখানে কাজ করে। দেন আরেকটা আমাদের ফান্ডামেন্টালস আছে এখানে। আ এই ২ টা স্লাইডই মেইনলি আ এটা ডিফাইন করছে তোমার সেটআপ টাইম অ্যান্ড হোল্ডিং টাইম। যখনই আমরা একটা ফ্লিপ ফ্লপ কে ডিজাইন করব অথবা ফ্লিপ ফ্লপ কে অপারেট করব, আ আমাদের মেক সিউর করতে হবে যে আসসালামু আলাইকুম। স্যার
স্যার আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার ফ্লিপ ফ্লপ এটা কি স্যার আমাদের মিডে আসবে? না, স্যার এইটা আমাদের মিডে যা আসবে এগুলো একটু স্যার আবার একটু ওভারভিউ দিলে ভালো হতো স্যার। স্যার এগুলো মাথায় ঢুকতেছে না। হ্যাঁ, বুঝি নাই। স্যার আমাদের মিডের গুলো একটু পড়াইলে আবার একটু ভালো হইতো। মানে ওভারভিউ হ্যাঁ, করলে। আজকে আমাদের ক্লাস আছে তো। তুমি কি ক্লাস করছো? লাস্ট ক্লাস? জি স্যার করছি। আমরা ডিসকাস করছি না আজকে কি ক্লাস করব? জি স্যার। ঠিক আছে, আমার মেসেজও ক্লিয়ার করা আছে। আমরা রিভিউ ক্লাস আছে আজকে। তো আজকে ফার্স্ট পার্টটা হচ্ছে কি একটা ক্লাস হবে, দেন তোমার সেকেন্ড পার্টে আমরা মিড টার্মের জন্য কিছু রিভিউ ক্লাস করব। এটা আমরা ডিটেইলে যাব না। ফ্লিপ ফ্লপ গুলার অপারেশনটা দেখে আমরা ক্লাস শেষ করে দিব। ঠিক আছে? যেহেতু স্লাইড তোমাদেরকে দিয়ে দিব, সো তোমরা এটা পরে নিতে পারবা। প্লিজ। আচ্ছা, আমরা আসি কাজে। যে আরেকটা ফান্ডামেন্টালস হচ্ছে ফ্লিপ ফ্লপ অপারেশনের জন্য। একটা হচ্ছে সেটআপ টাইম এন্ড হোল্ডিং টাইম। আ আমরা প্রিভিয়াস স্লাইডে যে আ প্রিভিয়াস স্লাইডে যে আমরা ক্লক সিগন্যালের কথা বলছি। ক্লক সিগন্যালে এই যে ট্রানজিশন ইন বিটুইন 0 to 1, একটা ক্লক সিগন্যালের ট্রানজিশন 0 to 1 যেতে অথবা 1 থেকে 0 যেতে এখানে হচ্ছে ২ টা টাইম। একটা ক্লক আমরা অ্যাক্টিভ করছি, আরেকটা ক্লকটাকে আমরা ডিঅ্যাক্টিভ করছি। দ্যাট মিনস একটা 0 থেকে 1 এ যাচ্ছে অথবা আরেকটা হচ্ছে কি 1 থেকে 0 যাচ্ছে। যে 0 থেকে যদি 1 এ যাওয়া অবস্থায় অথবা এই ট্রানজিশন হওয়ার আগে এবং পরে ইনপুট সিগন্যাল আউটপুটে কোন অবস্থায় থাকবে অথবা কোন অবস্থায় থাকা উচিত, এটাকে ডিফাইন করার জন্য আ কোন অবস্থায় থাকা উচিত অথবা কতক্ষণ পর্যন্ত সে থাকবে সেটাকে ডিফাইন করার জন্য এই টাইম গুলা ডিফাইন করা হয়। একটা হচ্ছে সেটআপ টাইম আরেকটা হচ্ছে হোল্ডিং টাইম। তো এখানে ডেফিনিশনটা দেখো, সেটআপ টাইম আর হোল্ডিং টাইম এটা হচ্ছে মিনিমাম টাইম ইন্টারভ্যাল ডিউরিং হুইচ দ্য ইনপুট ডাটা নিডস টু বি স্টেবল বিফোর দ্য অ্যাক্টিভ ক্লক ট্রানজিশন। ক্লক ইনপুট ট্রানজিশন হওয়ার আগে একটা সিগন্যাল, দ্যাট মিনস একটা ইনপুট কতক্ষণ পর্যন্ত তোমার সেটেল থাকবে, স্টেবল থাকবে, এটাকে বলা হচ্ছে কি সেটআপ টাইম। আরেকটা আছে হোল্ডিং টাইম। এটা ক্লক ট্রানজিশন হওয়ার পরে আউটপুট কতক্ষণ পর্যন্ত তোমার স্টেবল মেইনটেইন করবে, এটাকে বলা হচ্ছে তোমার হোল্ডিং টাইম। সেটআপ টাইম হচ্ছে কি স্টেবল হওয়ার জন্য ক্লক সিগন্যাল ট্রানজিশন এর আগে ক্লক সিগন্যাল স্টেবল হওয়ার জন্য যে টাইমটা লাগে মিনিমাম ওইটা হচ্ছে সেটআপ টাইম। আর হোল্ডিং টাইমটা হচ্ছে কি ক্লক ট্রানজিশন হওয়ার পরে কতক্ষণ পর্যন্ত তোমার ইনপুট সিগন্যাল আউটপুট সিগন্যাল তোমার সেটা স্টেবল থাকবে, এটা হচ্ছে হোল্ডিং টাইম। একটা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট বলো অথবা ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে কি তোমার to ensure that clock flip flop will respond properly when the active clock transition occurs, যদি এরকম কোন ট্রানজিশন occur হয় 0 থেকে 1 এবং 1 থেকে 0, তো control input must be stable, that means unchanged for at least a time interval equal to the setup time, যেটাকে আমরা মিনিমাম সেটআপ টাইম prior to the clock transition। ক্লক ট্রানজিশন এর আগে মিনিমাম একটা সেটআপ টাইম আমাকে মেইনটেইন করতে হবে, যেটা তোমার সিগন্যালটাকে স্টেবল রাখবে। এবং at least a time interval equal to the holding time minimum after the clock transition। এই ২ টা টাইম আমাকে মেইনটেইন করতে হবে যাতে সিগন্যাল যাতে ড্রপ না হয়ে যায় অথবা মিসিং না হয়ে যায়। সেটআপ টাইম এবং হোল্ডিং টাইম ভেরি মাচ ইম্পোর্টেন্ট। ট্রানজিশন হওয়ার আগে কতক্ষণ পর্যন্ত তাকে মিনিমাম কতক্ষণ পর্যন্ত আ তার টাইম লাগবে এটা স্টেবল হওয়ার জন্য এবং ট্রানজিশন হওয়ার পরে সে কতক্ষণ পর্যন্ত সেটা স্টেবল থাকবে এটা মেক সিউর করতে হবে। এটা মিনিমাম রিকোয়ারমেন্ট টাইম। না হলে লজিক 0 এবং 1 এটা মিসিং হয়ে যাবে। 1 আস্তে তোমার দেখবা যে কি ক্লক সিগন্যাল এটা স্টেট চেঞ্জ করে
চেঞ্জ করে ফেলছে। স্টেট চেঞ্জ করে যদি ফেলে তাহলে আউটপুট আর পাওয়া যাবে না। আমরা 0 দিচ্ছি, যেটা 0 পাওয়ার কথা সেটা আর আসবে না। হয়তো ডিফারেন্ট অন্য কিছু রেজাল্ট আসবে। সো এইটা একটা ইম্পোর্টেন্ট। আমরা এখন RS ফ্লিপ ফ্লপে চলে যাই। ফিগারটা এখানে অ্যা এঁকে দেখানো আছে। এইটা হচ্ছে মেইন আমাদের RS ফ্লিপ ফ্লপের ব্লক। আর এই এডিশনাল সার্কিটটা আছে মেইনলি ক্লক পালসেস এর জন্য। আমরা একটু আগেই দেখছি প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ আমরা ক্লকড ফ্লিপ ফ্লপ করব আমরা। কারণ ফ্লিপ ফ্লপ নরমালি উইথআউট ক্লক এটা মিনিংলেস। আমরা জাস্ট এমনে ফান্ডামেন্টাল বোঝার জন্য হয়তোবা আমরা পড়তে পারি। বাট ক্লক ছাড়া সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট কাজ করে না। কারণ ক্লকের উপর তোমার ডিপেন্ড করে সিগন্যালের স্টেট, ইনপুটের স্টেট আউটপুটে কিভাবে যাবে না যাবে। এটা সিনক্রোনাসলি যাবে নাকি এসিনক্রোনাসলি যাবে নাকি প্যারালাল যাবে নাকি সিরিয়াল যাবে, এগুলো নিয়ে আমরা হয়তোবা পড়াশোনা করব। তোমরা হয়তোবা শুনে থাকতে পারো প্যারালাল ডাটা ট্রান্সফার, সিরিয়াল ডাটা ট্রান্সফার, এই ধরনের প্যারালাল ডাটা স্টোর, সিরিয়াল ডাটা স্টোর, লেফট লেফট টু রাইট শিফটিং, রাইট টু লেফট শিফটিং ডাটা এগুলো করতে হয়। সো এগুলো ডিপেন্ড অন দা কমপ্লিটলি ক্লক পালস ইনপুটের উপর। সো আমরা যতগুলা ফ্লিপ ফ্লপ এখানে স্টাডি করব সবগুলাতে আমরা বাই ডিফল্ট ধরে নিব যে ক্লক পালস ইনপুট আকারে থাকবেই। তা RS ফ্লিপ ফ্লপ এখানে যেই ডায়াগ্রামটা দেয়া আছে তোমরা একটু দেখো, আমাদের ২ টা ইনপুট, ২ টা আউটপুট। RS, আর হচ্ছে সেটের রিসেটের জন্য, আর মেইনলি আসছে হচ্ছে রিসেটের জন্য, আর S টা হচ্ছে সেটের জন্য। আউটপুট একটা কিউ থাকবে, ২ টা আউটপুট, একটা কিউ আরেকটা কিউ বার, একটার কমপ্লিমেন্ট। এটা আমরা আগেই পড়ছি RS ফ্লিপ ফ্লপের যখন আ ফ্লিপ ফ্লপের যখন ডেফিনিশন পড়ছিলাম, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ২ টা আউটপুট থাকবে, একটা কমপ্লিমেন্ট। এখানে একটা বিষয় হচ্ছে কি আ প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের যে লজিক গেট আছে তার আউটপুটটা আরেকটা ফ্লিপ ফ্লপের ইনপুটের সাথে কানেক্টেড। এইটার আউটপুটটা আরেকটা ইনপুটের ফ্লিপ ফ্লপের লজিক আউটপুটের সাথে কানেক্টেড। এটাই আসলে মেইনলি আমাদের ডাটাটা স্টোর করার জন্য হেল্প করে। আমরা যে ডাটাটা দিই না কেন এটা ওভাবেই সে স্টোর করে রাখে। আ আমরা এখন একটা অপারেশনে চলে যাব। আ ক্যারেক্টারিস্টিক্স যে টেবলটা দেয়া আছে, এখানে আ আমরা ফিডব্যাক যে ইনপুটটা আছে এটাকে আমরা কিউ ধরে নিচ্ছি। এইটাকে বলা হচ্ছে প্রেজেন্ট ইনপুট। আ যেটাকে QT দিয়ে ডিফাইন করা হয়। আরেকটা সরি প্রেজেন্ট আউটপুট। আরেকটা আউটপুট আছে সেটা হচ্ছে T+1, দ্যাট মিনস এটা T সেকেন্ড টাইমে, এটা যদি T যদি প্রেজেন্ট টাইম হয়, T+1 হচ্ছে ইমিডিয়েট নেক্সট টাইম। আমি এখন যদি 0 থাকে, আফটার এ 1 ক্লক পালস দিলে এটা পরবর্তীতে আউটপুটটা কত হবে? এটা কি 0 হবে নাকি 1 হবে? সেটা ডিপেন্ড করার জন্য স্টেটটাকে T এবং T+1 দিয়ে ডিফাইন করা আছে। সো এইটা কনফিউশন এর কিছু নাই। সো আমরা কিউ কে একটা ইনপুট আকারে ধরছি কারণ এটা ফিডব্যাক আকারে ইনপুট আকারে যাচ্ছে। সো প্রিভিয়াস অথবা প্রেজেন্ট আউটপুট স্টেজ কিরকম আ তার উপর বেসিস করে তোমার RS ফ্লিপ ফ্লপের ইনপুটের উপর এবং ক্লক পালস এর উপর নেক্সট স্টেট আউটপুটটা কিরকম আসবে। তা আমরা একটা অপারেশনে যাই 0, 0 ১ম এ আমরা এখানে 0, 0 দিচ্ছি। ক্লক পালসটা হচ্ছে এখানে অ্যাক্টিভ লো তে, অ্যাক্টিভ হাই তে। যেহেতু এখানে কোন ইনভার্টার নাই, ক্লক পালস 0 থাকলে কোন একটা ইনপুট 0 থাকা মিনস আউটপুট 0। AND গেটের একটা ইনপুট 0 থাকা মিনস আউটপুট 0। সো 0 থাকলে ক্লক 0 থাকলে এখানে কাজ করবে না। ক্লক আমরা ধরে নিচ্ছি এখানে 1 আছে। সেট রিসেট এর একটা ব্যাপার। রিসেট যদি 0, সেট ইনপুট যদি 0, আউটপুট কত হবে? আমি একটা অপারেশন আমরা প্র্যাকটিস করি। তাহলে এখানেও 0 আসবে, এখানেও 0 আসবে। AND গেটের আমরা জানি একটা ইনপুট 0 হলে 0 আসবে। আচ্ছা কিউ ধরে নিচ্ছি এটা আগে থেকে 0 আছে। এটা আগে থেকে 0 আছে। সো এই কিউ এখানে এসে এখানে 0, এখানে 0। এটা NOR গেট। NOR গেটের 0, 0 ইনপুট মিনস আউটপুট হচ্ছে 1। এই 1 টা আবার এখানে যাবে। 0 এবং 1 NOR গেটে একটা ইনপুট 0 আরেকটা ইনপুট 1 মিনস আউটপুট 0। তাইলে এই প্রেজেন্ট আউটপুট 0 র জন্য আমরা নেক্সট স্টেট আউটপুট কত পেলাম? এই যে 0। এভাবে প্রত্যেকটা সিকোয়েন্স যদি আমরা আ আ অপারেশনটা দেখি, দেখবা যে কি এই ধরনের আ ট্রুথ টেবলটা আসবে। সো ফর দ্যা সেক অফ তোমার
সিম্পলিসিটি, ডিসকাশন সিম্পলিসিটির জন্য আমরা এখানে একটা টেকনিক এপ্লাই করতে পারি। সেটা হচ্ছে কি সেট রিসেট। সেট মিনস সেট যদি 1 হয়, আউটপুট সবসময় কি সেট করে দিবে। রিসেট যদি 0 হয়, আউটপুট সবসময় রিসেট করে দিবে। রিসেট মিনস 0 করে দেয়া, সেট মিনস হাই করে দেয়া। এই জিনিসটা যদি আমাদের মাথায় থাকে, তাইলে আ তোমার আমাদের অপারেশনটা বুঝতে ক্লিয়ার হবে। যেমন ধরো সেট 0 রিসেট 0, তার মানে কোন সেটও হচ্ছে না, রিসেটও হচ্ছে না। তাহলে আউটপুট কত হবে? আগে যা ছিল আউটপুট তাই। এখন এর পরের কম্বিনেশনটা দেখো 0 1, তার মানে কি সেট 0 রিসেট 1। রিসেট যদি 1 করে দিই, রিসেট যদি আমরা 1 করে দিই আউটপুট রিসেট হয়ে যাবে। আউটপুট 0 হয়ে যাবে। এই যে একটু আগে বললাম সেট যদি আমরা 1 করি আউটপুট সেট হবে। রিসেট যদি 1 করি আউটপুট রিসেট হবে। তো রিসেট 0 মিনস আউটপুট যাই থাকুক না কেন আউটপুট 0 হয়ে যাবে। তার মানে Q t প্লাস 1 ফার্স্ট টার ক্ষেত্রে Q আর সেকেন্ড টার ক্ষেত্রে Q t প্লাস 1 0। যেহেতু আমরা কারণটা হচ্ছে কি R ইকুয়ালস 1। এর পরের কম্বিনেশনটা দেখো S1 R0, তার মানে সেট S ইকুয়ালস 1। S ইকুয়াল যদি 1 হয় আউটপুট সেট, আউটপুট সেট হয়ে যাবে। তার মানে QT প্লাস 1 ইকুয়ালস 1 সেট হবে। কারণটা হচ্ছে কি এটাকে সেট করে দিছি। বাট এখানে আমরা এই কম্বিনেশনটা নিয়ে একটু পরে ডিসকাস করছি। পরের কম্বিনেশনে চলে যাই। 0 0, দ্যাট মিনস সেটও 0, রিসেট ইনপুটও 0। আউটপুট কত থাকবে? আগে যা আছে তাই। আগে 1 ছিল এখনো 1 থাকবে। 0 1, রিসেট ইনপুট আমরা রিসেট করে দিলাম, আউটপুট 0 হয়ে যাবে। 1 0, দ্যাট মিনস সেট 1 করে দিলাম, আউটপুট সেট হবে। এই কম্বিনেশনটা নিয়ে আমরা একটু পরে ডিসকাস করি। এই কম্বিনেশনটা দ্যাট মিনস S যখন 1 আর যখন 1, মানে এট a টাইম সেটও হচ্ছে, এট a টাইম রিসেটও হচ্ছে। এই কন্ডিশনটাকে বলা হয় ইনডিটারমিনেট কন্ডিশন। এই কন্ডিশনে আউটপুটের কি অবস্থা দেখি আমরা। আমরা সেটও 1, রিসেটও 1, ক্লক তো 1 আছে, এটাও 1, এটাও 1। Q ধরে নিচ্ছি 0। আগে থেকে Q ধরে নিচ্ছি। এগুলো একটু মুছে ফেলি। আ তোমার Q টা আমরা ধরে নিচ্ছি 0 এই কম্বিনেশনের জন্য। সেট 1, রিসেট 1, Q টা ধরে নিচ্ছি ইনিশিয়ালি 0। এই 0 টা এখানে আসবে। তোমার NOR গেটের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে 0 1 মিনস 0 1 যদি হয় আউটপুট 0। এই 0 টা আবার এখানে আসবে। 0 1 মিনস আউটপুট 0। আচ্ছা, আমাদের ২ টা আউটপুট কিন্তু 0 হয়ে গেছে। Q Q ইকুয়ালস 0, Q প্রাইম ইকুয়ালস 0। বাট ফ্লিপ ফ্লপের যখন আমরা ডেফিনিশন পড়ছিলাম, ২ টা যে আউটপুট একটা একটার কমপ্লিমেন্ট। একটা একটার কমপ্লিমেন্ট। একটা 0 হলে একটা 1 হবে, আরেকটা 1 হলে একটা 0 হবে। বাট এক্ষেত্রে ২ টাই এট a টাইম 0 0 চলে আসছে। সো এইটা কখনো পসিবল না। এইজন্যে এটাকে ইনডিটারমিনেট স্টেট বলা হচ্ছে। ইনডিটারমিনেট স্টেট, এটা আনডিফাইন্ড। এটা এই কম্বিনেশন কখনো ইনপুট তোমার এখানে কাজ করবে না। এটাই হচ্ছে RS ফ্লিপ ফ্লপের প্রবলেম। ঠিক একইভাবে তুমি এই কম্বিনেশনের জন্য যদি আমরা ডিসকাস করি, দেখো এই কম্বিনেশনে তোমার RS কে আমরা 1 ধরে নিচ্ছি। আর প্রিভিয়াস আউটপুটটা হচ্ছে কি আ হচ্ছে 1। এই 1 এই 1 এ আসছে। ২ টা 1, দ্যাট মিনস ২ টা NOR গেটের ইনপুট ২ টা 1 মিনস আউটপুট 0। আউটপুট 0 যদি এখানে আসে 1 0, তার মানে তাও আউটপুট 0। ঠিক দেখা যাচ্ছে কি Q এবং Q বার RS সেট রিসেট ২ টা যখন এট a টাইম 1 হয়, তখন আবার একই রকম রেজাল্ট পাচ্ছি আমরা। এইটা কখনো ফিজিবল না। সো তার মানে এগেইনস্ট দ্যা ডেফিনিশন অফ দ্যা ফ্লিপ ফ্লপ, যেখানে আউটপুট একটা একটার কমপ্লিমেন্ট থাকবে। সো এই কম্বিনেশনটাও ইনডিটারমিনেট। দ্যাট মিনস আনডিফাইন্ড। এইটা হচ্ছে RS ফ্লিপ ফ্লপের অপারেশন ক্যারেক্টারিস্টিক্স। তোমার ক্যারেক্টারিস্টিক্স টেবল থেকে আমরা বুঝতে পারি। এইটার একটা সিম্বল এটা আচ্ছা আমরা
সিম্বলে যাওয়ার আগে একটা অপারেশন দেখি। সিম্পল একটা ডায়াগ্রাম দিয়ে অপারেশন দেখি। এটা হচ্ছে আমাদের সেট ইনপুট, এটা হচ্ছে রিসেট ইনপুট, এটা হচ্ছে ক্লক ইনপুট। আউটপুটটা আমরা দেখি কিরকম। দেখো সেট 0, রিসেট ও 0। আউটপুট কত হবে? আমরা আগেই দেখছি ক্লক যদি না থাকে, ক্লক না থাকলে ক্লক যদি 0 থাকে এখানে কোন কিছু আসবে না। 0 যেটা আছে সেটাই। ক্লক যদি 1 করে দেই, এখন কাজ করবে। ক্লক যখনই 1 ধরে নিব যে ক্লক যখনই 1 তখনই এটা কাজ করবে। ক্লক 1 রিসেট 0, সেট 0, রিসেট 0 দ্যাট মিনস আউটপুট হচ্ছে কি আগে যা ছিল তাই। এখানে 0 ছিল, এখানেও 0 থাকবে। এখন এটা 0 হয়ে গেছে, 0 তে কোন কাজ করবে না। এইটা 1 হয়ে গেছে, এখানে 1। সেট 1, রিসেট 0 আমরা জানি যে যদি আমরা সেট করে দেই আউটপুট সেট হয়ে যাবে। এই যে আউটপুট সেট হয়ে গেছে 1। আবার ক্লক 0, ক্লক 0 মিনস আ তোমার এখন কোন আর কাজ করবে না। ক্লক 0 তে আর কোন কাজ করবে না। যা ছিল তাই থাকবে। এবার ক্লক যখন হাই, সেট 0, রিসেট 1 দ্যাট মিনস আউটপুট যাই থাকুক না কেন এটা রিসেট হয়ে যাবে 0। ক্লক যখন 0 এটা 0 থাকবে যা আছে তাই। ক্লক আমি আবার হাই করলাম। দ্যাট মিনস সেট 0, সেট 1, রিসেট 0 দ্যাট মিনস আমরা আউটপুটটাকে সেট করে দিব আবার হাই। এরপরে দেখো সবগুলা সেট, টোটাল এখানেও সেট, এখানেও সেট, এখানেও সেট। ক্লক সিগনাল irrespective of the clock signal being 0, 1 এটা সবসময় সেট থাকবে। যেহেতু সেট আউটপুট। এইটার একটা সিম্বল আছে। সিম্বলটা আমরা একটু দেখি। এইটা হচ্ছে সিম্বল। আ আমরা একটু আঁকার ট্রাই করি। এটা নাথিং এলস একটা বক্স থাকবে। ওভাবে না করে আমরা ভার্টিক্যাল করি। ২ টা ইনপুট, ২ টা আউটপুট। একটা হচ্ছে আমাদের R আরেকটা হচ্ছে S। একটা হচ্ছে Q আরেকটা হচ্ছে Q প্রাইম। RS ফ্লিপ ফ্লপ। এখানে একটা ক্লক থাকবে। CP, CP মিনস ক্লক পালস। ক্লক পালস যদি তোমার পজিটিভ ট্রানজিশন হয় এভাবে থাকবে, নেগেটিভ ট্রানজিশন যদি হয় এখানে একটা গোল্লা থাকবে, নট গেট থাকবে। যেহেতু এটা পজিটিভ ট্রানজিশন সো এটা কোন চেঞ্জ হবে না। এ কোন এটা হচ্ছে সিম্বল সিম্পলি। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তোমরা এটা জেনে রাখতেও পারো, নাও রাখতে পারো। আমি জানি না তোমরা এরকম K-ম্যাপ দিয়ে কাজ করছো কিনা। এটা হচ্ছে কার্নোর ম্যাপ। K-ম্যাপ এ কাজ করছো কিনা? যদি K-ম্যাপ এ কাজ না করে থাকো এটা বোঝার দরকার নাই। এখানে এইটা মেইনলি আসছে হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে ডিফাইন করার জন্য। এখানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আছে RS ফ্লিপ ফ্লপের এটা ডিফাইন করার জন্য। সো ইন্টারমিডিয়েট স্টেট RS সবসময় 0 থাকতে হবে। RS 1 হলে তোমার এটা কাজ করবে না। আচ্ছা যাক আমাদের এইটা জানার দরকার নাই। এটা জাস্ট আমি এমনি নিয়ে আসছি। ইন কেস যদি তোমাদের জানার ইন্টারেস্ট থাকে ওইটা জেনে নিতে পারো। আমাদের এখানে মেইনলি লাগবে RS ফ্লিপ ফ্লপের ডায়াগ্রামটা, তার ক্যারেক্টারিস্টিক স্টেবলটা লাগবে। এরকম যদি সিগন্যাল দেয়া থাকে পরীক্ষায় তাইলে ক্লক এর উপর বেসিস করে RS এর স্টেট এর উপর তোমার ডিপেন্ড করে আউটপুটটা কিরকম হবে। আর এটা হচ্ছে তোমার আউটপুট ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রামটা কিভাবে ড্র করা হয়। এরপরে আমরা আচ্ছা এখানে যে একটা প্রবলেম RS ফ্লিপ ফ্লপের যে একটা প্রবলেম আছে ইনডিটারমিনেট স্টেট যখনই ২ টা ইনপুট সেট এবং রিসেট ইনপুট হাই থাকে তখন আউটপুটটা হচ্ছে কি আমাদের ইনডিটারমিনেট হয়ে যায়, সেম হয়ে যায়। এইটাকে ডিফাইন করার জন্য যেমন এই কম্বিনেশন এ এবং এই কম্বিনেশন এ এইটাকে ডিফাইন করার জন্য নেক্সট যে ফ্লিপ ফ্লপটা আছে এটা হলো জ্যাক এ ফ্লিপ ফ্লপ। ডেফিনিশনটা দেখলেই বুঝা যায় জ্যাক এ ফ্লিপ ফ্লপ ইস a refinement of RS flip flop in that the indeterminate state of the RS type is defined in the JK flip flop. JK type.
তো জেকে ফ্লিপ ফ্লপের কাজটাই হচ্ছে কি আরএস ফ্লিপ ফ্লপের মতোই সিমিলার, বাট এখানে এডিশনাল একটা কাজ আছে, সেটা হচ্ছে কি আরএস ফ্লিপ ফ্লপের যে ইন্টারমিডিয়েট স্টেটটা আছে এটাকে রিফাইন করবে। এটাই হচ্ছে এডিশনাল কাজ। এটা কিভাবে করবে আমরা অপারেশন হলে বুঝতে পারবো। আমরা আর পরের লাইনগুলাতে আমরা পড়ছি না। আমরা সার্কিটে চলে যাই। সার্কিটে চলে গেলে আমরা বুঝতে পারব। আগের সার্কিট এবং আ এই সার্কিটটা প্রিটি সিমিলার এক্সেপ্ট এই লাইন। এই ২ টা লাইন ছাড়া। এখানে একটা ফিডব্যাক লাইন আছে আ from the output to K এর সাথে এন্ডেড করা, আর আরেকটা আউটপুট টু J এর সাথে এন্ডেড করা। এইটার আ এইটা হচ্ছে তোমার ডিফারেন্সটা। এই ফিডব্যাক কানেকশন এর জন্য RS ফ্লিপ ফ্লপ এর যে তোমার ইন্ডিটারমিনেট স্টেটটা ছিল এটাকে তোমার ডিফাইন করা যায়। এটা ডেফিনিশন এর প্রসেসটা হচ্ছে কি? যখনই তোমার জেকে RS ওখানে ছিল কি R ইকুয়ালস 1 S ইকুয়াল যখনই 1 থাকতো তখনই প্রবলেম অ্যারাইজ হতো। ইনডিটারমিনেট স্টেট চলে আসতো। এখন যদি J ইকুয়ালস 1 K ইকুয়াল যদি 1 হয়, এখানে কিছু হবে না। এই ফিডব্যাক সিগন্যালের জন্য আগে যদি Q 0 থাকে, এটা জাস্ট সে টগল করে দিবে। এটাকে ইনভার্স করে দিবে। মানে কমপ্লিমেন্ট করে দিবে। এখানে সেই লাইনটা লেখা আছে। When inputs are applied both J equals 1, K equals 1, flip flop switch to the its complement state. এটা জাস্ট আউটপুটটা কমপ্লিমেন্ট হয়ে যাবে। Q 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে। এইটাই হচ্ছে তোমার আ ইনডিটারমিনেট স্টেটটাকে সে ডিফাইন করছে। আমরা একটু অপারেশন এ যাই, তখন হয়তোবা আরেকটু আমাদের ক্লিয়ার হবে। দেখো আগের মতোই এখানে J হচ্ছে সেট, K হচ্ছে রিসেট। আর আমরা যখন এটা হচ্ছে তোমার সেট আর এটা হচ্ছে রিসেট। আগের মতোই। যখন আমরা 0, 0 দিচ্ছি সেটও হচ্ছে না, রিসেটও হচ্ছে না, যা আছে তাই। 0, 1 এইটা রিসেট হচ্ছে, আউটপুট 0 হয়ে গেল। 1, 0 এইটা সেট, যেতে 1 মিনস এটা সেট হয়ে যাবে। আউটপুট যাই থাকুক না কেন এটা 1 চলে আসবে। এটা 1। এখন দেখো 1, 1 ২ টা যখন 1 আসতেছে তখন আউটপুট কত? আমরা একটু অপারেশনে যাই। এখানে প্রিভিয়াস আউটপুটটা হচ্ছে আমরা যেতে দিচ্ছি 1, যেতে দিচ্ছি 1, কেটে দিচ্ছি 1। সিপি আমরা হাই ধরে নিচ্ছি। যেহেতু এনেবল করতে সিপি হাই থাকতে হবে। আউটপুট হচ্ছে 0। প্রিভিয়াস আউটপুট হচ্ছে আমাদের 0। এই অবস্থায় আ ২ টা যখন j equals k equals 1, k equals 1, j equals 1। এখন কি হয় দেখি একটু। আচ্ছা দেখো, এখানে যে 0 আছে, এই 0 কিন্তু তোমার এই 0 এখানে আসবে। এখন J1 এখানে 0 মিনস এটা 1 ডিফল্ট। এই 1 টা আবার এখানে আসবে। এখানে ৩ টা সিগনাল 1, 1, 1 এটা 1। 0 and 1 তাইলে কি হলো? 0 and 1 NOR গেটের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি ইনপুট যদি 0, 1 হয় তাহলে আউটপুট কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আউটপুট এই 0 টা এখানে আসবে। তারপরে ক্লক পালস সেট আমার 1, K এর 1 এই ফিডব্যাক থেকে এখানে 0, 0, 1, 1 AND গেটের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি যেকোনো একটা 0 মিনস এটা 0। দেখো NOR গেটের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি ২ টা ইনপুট যদি আমাদের 0 হয় আউটপুট হচ্ছে হাই। তাইলে কি হলো? RS ফ্লিপ ফ্লপে আমরা ২ টা আউটপুট কিন্তু সিমিলার পাইছিলাম। এজন্যই ইনডিটারমিনেট স্টেট। এখানে কি পাচ্ছি? ২ টা ডিসিমিলার পাচ্ছি। তার মানে এটা পারফেক্টলি ডিফাইন্ড। বাট আউটপুটটা কি হয়ে গেছে দেখো। আগে 0 ছিল সেটা 1 হয়ে গেছে। আগে 1 ছিল সেটা 0 হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে তোমার কমপ্লিমেন্টিং। যখনই J এবং K 1 থাকবে এট a টাইম, আউটপুট আগে যা ছিল সেটা কি জাস্ট কমপ্লিমেন্ট হয়ে যাবে। আর কিছু না। স্যার ঠিক এটা আরেকবার সিমিলারলি বুঝান। আমাদের ঠিক সিমিলারলি এখানে এই কেসটাও দেখো একেবারে লাস্ট কেস। J equals 1, K equals 1 যদি ২ টা এট a টাইম যদি আমাদের ইনপুট 1 থাকে, তাহলে সেক্ষেত্রে প্রিভিয়াস ইনপুট যদি আমাদের আগের আউটপুট যদি 1 হয়,
প্রেজেন্ট আউটপুট আমাদের তার কমপ্লিমেন্ট হয়ে যাবে। 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে। এইটাই হচ্ছে RS ফ্লিপ ফ্লপের যে ইনডিটারমিনেট স্টেট সেটাকে ডিপেন্ড করে। আর বাকি যে কম্বিনেশন গুলো আছে যেমন ধরো তোমার 0, 0 এটা হচ্ছে সেট, এটা হচ্ছে রিসেট। 0, 0 দ্যাট মিনস সেটও না, রিসেটও না। আগে যা আছে তাই থাকবে। যদি আমরা 0, 1 দ্যাট মিনস রিসেট করে দিলাম এটা 0 হয়ে যাবে। 1, 0 সেট করে দিলাম সেটা 1 হয়ে যাবে। আর 1, 1 আগে যা ছিল সেটা কমপ্লিমেন্ট হয়ে যাবে। এটা হচ্ছে সিম্পল কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। ঠিক আছে, আমরা একটা আ এক্সাম্পল দেখি এখানে কিভাবে কাজ করে আউটপুটটা। প্রত্যেকটা আমরা ক্লক 0 তে সার্কিট কোন কাজ করবে না। সার্কিট যেভাবে আছে সেভাবে থাকবে। সো ক্লক 0 এখানেও 0, এখানেও 0, আউটপুট 1 এটা আগে থেকেই আছে আউটপুট 1। সো আমরা এটা নিয়ে কোন কথা ক্লক যখনই 1 তখন কি হচ্ছে দেখো K1, K1 means reset, K1 means reset যেতে যাই থাকুক না কেন K1 means reset যেটা 0 আছে সো এটা রিসেট হবে। রিসেট মিনস এটা 0 হয়ে গেছে। ক্লক আবার 0 হয়ে গেল। এটা যা আছে তাই থাকবে 0 তে। ক্লক যখনই আবার 1 এখন কি হচ্ছে দেখো। ক্লক যখনই 1 তোমার J1, K1 আচ্ছা বলো তো এখন ক্লক যখন 1 J1, K1 আউটপুট কত হবে? আগে যা ছিল সেটার উল্টো হয়ে যাবে। টগলিং J equals K equals 1 যখন হবে QT plus 1 হবে Q প্রাইম। Q 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে। ঠিক একইভাবে এখানে আমাদের 0 তে সমস্যা নাই। এখানে 1 এখানে 1 এ তোমার J ও 0, K ও 0, 0, 0 মিনস আগে যা আছে তাই। আগে 1 আছে 1 এখানে 0 এটাতে তো যা আছে তাই থাকবে। যখনই ক্লক হাই রিসেট 0, K 0, সেট 1 দ্যাট মিনস এটা সেট করে দিবে। যা থাকুক না কেন এটা সেট করে। সেট মিনস 1, 1 হবে এটা। এটা 0 মিনস আগে যা আছে তাই থাকবে। আবার ক্লক যখন আমরা 1 পাচ্ছি, দেখো রিসেট 1, সেট 1, রিসেট 1, জেও 1, কেও 1, জেও 1, কেও 1 এ তাইলে কি হবে? আগে 1 ছিল এটা 0 হয়ে যাবে। এটা হচ্ছে টগলিং। তোমার এখানে লেবেল করা আছে। এই যে টগল হচ্ছে দ্যাট মিনস কমপ্লিমেন্ট হচ্ছে। আর 0 এর জন্য তো যা আছে তাই থাকবে। আর যখন 1 হবে এটাও 1, এটাও 1, জেও 1, কেও 1, ক্লক যখন 1 আগে যা আছে সেটা কমপ্লিমেন্ট হয়ে যাবে। 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। এটাই হচ্ছে তোমার RS ফ্লিপ ফ্লপের রিফাইনমেন্ট। পরীক্ষায় কিন্তু আসতে পারে। RS জ্যাকে ফ্লিপ ফ্লপটা কি? হ্যাঁ, ঠিক আছে? কিভাবে তোমার RS ফ্লিপ ফ্লপের ইন্টারমিডিয়েট স্টেটটাকে তোমার এটা ডিফাইন করে। RS ফ্লিপ ফ্লপের ইনডিটারমিনেট স্টেটটাকে তোমাকে আগে বুঝাতে হবে। এখানে যে ইনডিটারমিনেট স্টেট হয় যেটা আমরা জ্যাকে ফ্লিপ ফ্লপে আউটপুট টু ইনপুটের সাথে একটা ফিডব্যাক কানেকশন দিয়ে আমরা সেটাকে কি রিফাইন করতে পারি। এই যে এই ফিডব্যাক কানেকশন। এখানে একটা ফিডব্যাক কানেকশন কিউ থেকে এখানে আসছে, কিউ থেকে এখানে আসছে। এই ফিডব্যাক কানেকশনটা আমার যে ইনডিটারমিনেট স্টেটটা সেটা ডিফাইন করা হয়। এটা কিভাবে হয় আউটপুটটা? যখনই এট a টাইম ২ টা ইনপুট 1 থাকবে, ২ টা ইনপুট 1 থাকবে তখন কিউ কিউ এর ভ্যালু হবে আউটপুট হবে প্রিভিয়াস আউটপুটের কমপ্লিমেন্ট। প্রিভিয়াস আউটপুটের কমপ্লিমেন্ট। প্রিভিয়াস আউটপুট 0 থাকলে সেটা 1 হয়ে যাবে, 1 থাকলে সেটা 0 হয়ে যাবে। সো এখানে আর কোন ইনডিটারমিনেট স্টেট নাই। তো আরএস ফ্লিপ ফ্লপ জেকে ফ্লিপ ফ্লপের অপারেশন সিমিলার বাট আরএস ফ্লিপ ফ্লপের যে প্রবলেমটা এখানে জেকে ফ্লিপ ফ্লপের সেটা আমরা ডিফাইন করি। এটার সিম্বলটাও তোমার একই রকম। সিম্বলটাও তোমার একই রকম কিউ, কিউ প্রাইম, জে, কে এখানে একটা সিপি থাকবে ক্লক পালস। এটা হচ্ছে কি আমাদের জেকে ফ্লিপ ফ্লপ। ঠিক আছে? তোমাদের এখানে এগুলো আমি এখানে নেয়া আছে। সো এখানে আগের মতই আমি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন গুলা নিয়ে আসছি। এটা আমাদের কাজে লাগবে না। যদি তোমাদের ইন্টারেস্ট থাকে এটা দেখে নিতে পারো। এই ইকুয়েশন আসলে ডিফাইন করে যে কি জেকে এর ভ্যালু এই কম্বিনেশন গুলা যদি তুমি দাও, আউটপুট এরকম আসবে। এটা একটা ইকুয়েশন দিয়ে বুলিয়ান এক্সপ্রেশন দিয়ে রিপ্রেজেন্ট করা আরকি। এরপরে আমাদের
নেক্সট যে ২ টা ফ্লিপ ফ্লপ আছে এগুলা ভেরি ইজি। এগুলা জ্যাকে ফ্লিপ ফ্লপেরই তোমার RS এবং জ্যাকে ফ্লিপ ফ্লপেরই অ্যা কম্বিনেশন। কম্বিনেশন মিনস এটাকে তোমার আরেকটু সিম্পলিফাই করা আরকি। সো আমরা ২ টা ফ্লিপ ফ্লপ অলরেডি পড়ে ফেলছি। একটা হচ্ছে কি RS ফ্লিপ ফ্লপ, আরেকটা হচ্ছে জ্যাকে ফ্লিপ ফ্লপ। এরপরের ফ্লিপ ফ্লপটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপটা মেইনলি আসছে ডেটা থেকে। ডেটা। ডি মিনস ডেটা। ডাটা ফ্লিপ ফ্লপ। এটা সিম্পলি কোন কিছু না। আউটপুট অলওয়েজ ডিপেন্ডস অন ডি। আমরা ডি তে যা দিব আউটপুটে তাই পাবো। ডি তে যা দিব আউটপুটে তাই পাবো along with the clock pulse। ক্লক পালস যদি 1 থাকে ডি তে যা দিব আউটপুটে যা তাই থাকবে। ক্লক পালস যদি 0 থাকে এটা তো আর যাবে না। আউটপুট যা আছে তাই থাকবে। ক্লক পালস যখনই হাই থাকবে তখন ডি তে যা দিব ডি তে 0 দিলে এখানে 0 আসবে, ডি তে 1 দিলে এখানে 1 আসবে। এইটাই হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। নামটা ওভাবেই আছে ডাটা ইনপুট, ইনপুটে যা দিব আউটপুটে তাই পাবো। এখানে ডেফিনিশনটা কিভাবে দিই? Its output follows the input data state of the D along with the CP। সিপির সাথে তোমার সিপির সাথে ডি ডি তে যা দিব সেটাকে আউটপুট ফলো করবে। আমরা একটু অপারেশনটা একটু দেখি। যেমন সিপি ক্লক পালস যদি 1 দিই, 0 তে তো তোমার কাজ করবে না। যদি 1 দিই আচ্ছা এইটা তো তোমার NAND গেট দিয়ে ফেব্রিকেটেড। সুপার। আচ্ছা, এটার অপারেশনটা দেখি আমরা তারপরে বুঝতে পারব। আমরা ডি যদি 0 দিই, এখন আসো তো ডি যদি 0 দিই, এখানে 0 যাবে, এইটা ইনভার্ট হয়ে এখানে যাবে। এই 1 এখানে 1 এখানে 1। 0 এবং 1 NAND গেটের কম্বিনেশন হচ্ছে কি এখানে 1, 0 এবং 1 NAND গেটের এই কম্বিনেশনে আউটপুট হচ্ছে 1। যেকোনো একটা 0 থাকলে 1 আসবে। 1, 1 থাকলে অনলি 0 আসবে। এখন আমরা এই কম্বিনেশনের হিসাব করছি। ফার্স্ট ওয়ান কম্বিনেশন কিউ আগে থেকে 0 আছে। কিউ আগে থেকে 0 আছে, 0 এটা মিনস এখানে 0। এই 0 এবং 1 মিলে এখানে 1। এই 1 এখানে যাবে, 1, 1 হলে এটা 0। তার মানে কি আউটপুট কি হচ্ছে? আউটপুট যা দিচ্ছি আমরা আউটপুট তাই পাচ্ছি। ঠিক সিমিলারলি ক্লক 1 তোমার আউটপুট যদি এই যে দেখো ক্লক ক্লক 1 ইনপুট আমরা D দিচ্ছি। এখন কি হচ্ছে দেখি। ইনপুটে এখানে 1 আসবে, এখানে 0 আসবে। আমরা আউটপুটটাকে ধরে নিচ্ছি আগে থেকে 0। এই ক্লক এখানে আসবে 1, ক্লক এখানে আসবে 1। এটা 1, 1 এর জন্য 0 আসবে, এটা 1, 0 এর জন্য এটা 1 আসবে। এই 0 টা এখানে আসবে। 0, 1 এর জন্য এটা 1 হবে নাকি? আচ্ছা, দেখি তো 1, 1 এর জন্য 0 যাবে। তারপরে তোমার কোথায় গেল? হ্যাঁ, এখানে 1 এখানে 0, 1 আসবে। 1, 0 এর জন্য এখানে আমাদের 1 আসবে। 1 যদি এখানে যায়, 1, 0 এর জন্য এখানে 1। তার মানে আমরা যখন 0 দিচ্ছি, ডাটা এখানে যা দিচ্ছি এখানে কিন্তু তাই পাচ্ছি। অ্যা ক্লক পালস যখন 1, ডাটা যখন 0 দিচ্ছি আমরা 0 পেয়েছিলাম। ডাটা ক্লক পালস যখন 1, ডাটা যখন 1 দিচ্ছি আমরা 1 পাচ্ছি। এটা হচ্ছে ডাটাতে ইনপুটে যা দিব আউটপুটে সেটাই পাবো। এখানে ট্রুথ টেবলটা কি? ট্রুথ টেবলটা কিভাবে আছে দেখো। ইররেসপেক্টিভ এখানে প্রিভিয়াস আউটপুটের উপর ডিপেন্ড করবে না। যেমন দেখো ফার্স্ট কম্বিনেশনে ক্লক যখন 1, ক্লক বাই ডিফল্ট 1 অ্যাক্টিভ এটা। 0 ডাটাতে 0 দিচ্ছি আউটপুট 0। ডাটাতে 1 দিচ্ছি আউটপুট 1। ডাটাতে 0 দিচ্ছি আউটপুট 0। ডাটাতে 1 দিচ্ছি আউটপুট 1। এখানে প্রিভিয়াস ইনপুটের উপর ডিপেন্ড করছে না। আগেরটা যেমন প্রিভিয়াস ইনপুটের উপর ডিপেন্ড করত। এখানে ডাটাতে যা দিব তাই পাবো। এজন্যই নামটা হচ্ছে ডাটা ফ্লিপ ফ্লপ। অ্যা তোমার ইনপুট ডাটা স্টেট যেরকম থাকবে আউটপুট সেটা ফলো করবে। along the clock। এটা ভেরি সিম্পল। তোমার এখানে আমরা একটা এক্সাম্পল দেখি ডাটা কিভাবে আছে। ক্লক 0
ক্লক 0 মিনস আউটপুট যেভাবে আছে সেভাবে থাকবে। এটা আগে থেকে ধরে নিচ্ছি আমরা 1 আছে। এটা আগে থেকে ধরে নিচ্ছি আমরা 1। আর ক্লক যখন 1 তাহলে ডাটা 0 আউটপুট 0। ক্লক 0 তে এখানে কোনো চেঞ্জ হবে না। ক্লক 0 দিলে তো কাজ করবে না। যেভাবে আছে এভাবেই থাকবে। এটা হচ্ছে স্টুডিং। ফ্লিপ ফ্লপের এটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি আমরা ক্লক চেঞ্জ করলেও কিন্তু এই যে 0 1 থেকে 0 করে দিচ্ছি, এটা 0 আছে 0 থাকতেছে। এটা এইজন্যই এটা মেমোরি। ঠিক আছে? এটা স্টোর করে রাখতে পারে ওটা। আবার যখন 1 আসতেছে, ক্লক পালস যখন আবার 1, ডাটা 1 দ্যাট মিনস আউটপুট 1। ক্লক 0 হলেও আউটপুট সেটা রিমেইন থাকবে। ক্লক আবার 1, ডাটা 0, আউটপুট 0। ঠিক একইভাবে 0 এর জন্য তো যা আছে তাই থাকবে। ক্লক যখন আবার 1, ডাটা 1, এটা 1। ক্লক 1, ডাটা 1, আউটপুট 1। ক্লক 1, ডাটা 0, আউটপুট 0। ক্লক 1, ডাটা 0, আউটপুট 0। সো ডাটা যেরকম আউটপুট সেটা ফলো করবে। ঠিক আছে? বাট along with the clock pulse. ক্লক পালস তোমার অ্যাক্টিভ থাকতে হবে। ক্লক পালস অ্যাক্টিভ না থাকলে ডাটা যে যাই দাও না কেন আউটপুট চেঞ্জ হবে না। আউটপুট আগে যে ডাটা স্টোর ছিল ওইটাই থাকবে। সিম্বলটাও সিম্বলটা আগের মতই। আউটপুট ২ টা থাকবে কিউ প্রাইম। বাট এখানে ইনপুট হচ্ছে একটা ডি। এখানে ইনপুট হচ্ছে অনলি একটা ডি ইনপুট বাট ক্লক পালস থাকবে সিপি। সো আউটপুট ২ টা। একটা হচ্ছে কিউ বার, ইনপুট হচ্ছে অনলি একটা, আরেকটা হচ্ছে ক্লক পালস সিপি। এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। এখানেও ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আছে। কিউ সবসময় ডি এর উপর ডিপেন্ড করবে। এখানে এটা তোমার ইন্টারেস্ট এটা দেখে নিতে পারবা। আমাদের লাস্ট যেই ফ্লিপ ফ্লপটা আছে এটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। এটাও আরো ইন্টারেস্টিং। দেখো এটা জেকে ফ্লিপ ফ্লপের সাথে ভেরি সিমিলার। জেকে ফ্লিপ ফ্লপে যেমন কিউ থেকে একটা ফিডব্যাক ছিল, কিউ প্রাইম থেকে একটা ফিডব্যাক ছিল। এখানেও ঠিক সেম থাকবে। বাট এখানে একটা ডিফারেন্স হচ্ছে কি জেকে ফ্লিপ ফ্লপের ইনপুট ছিল ২ টা। একটা হচ্ছে জে আরেকটা হচ্ছে কে। বাট এখানে ইনপুট হচ্ছে একটা টগল। একটা ইনপুট ২ টাতেই যাবে। একটা ইনপুট ২ টাতেই যাবে। তার মানে কি জে ইকুয়ালস টু টি, কে ইকুয়ালস টু টি। একই সিগন্যাল ২ টাতেই যাবে। যেমন এইটার অপারেশনটা হবে এরকম জে ইকুয়ালস কে ইকুয়ালস টি। যদি 0 হয়, 0 হলে এটা কোন কাজ করবে না। এটা যা আছে তাই থাকবে। কিউ যেটা আছে যদি j equals k equals that means এটা আমরা t যেহেতু কমন এটা, এটা যদি 1 হয়ে যায় আমরা আগেই দেখছি j equals k equals যদি ২ টা at a time 1 হয়, আউটপুট যা আছে আউটপুট হবে কি? আগে যা ছিল সেটার কমপ্লিমেন্ট হয়ে যাবে। এটাই তো দেখছিলাম জ্যাকে ফ্লিপ ফ্লপে। এজন্যই এটাকে বলা হয় টগলিং, টগল, টগল ফ্লিপ ফ্লপ। তার মানে এটা আউটপুট সবসময় যখনই t হাই হবে তখন আউটপুটটা কি হবে? আগে যা ছিল সেটার কমপ্লিমেন্ট হয়ে যাবে। এটার ডেফিনিশনটা তোমরা দেখতে পারি, its output is toggled when the input state t is high. High means 1. Input state t এর ভ্যালু যখনই হাই হবে along with the clock pulse, আউটপুট সবসময় কি হবে? টগল হবে। এটা 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। এটা হচ্ছে তার অপারেশন। ভেরি সিম্পল অপারেশন। আমরা তার ক্যারেক্টারিস্টিক্স টেবলটা একটু দেখি। ক্যারেক্টারিস্টিক্স টেবল দেখলে আমাদের আরেকটু ক্লিয়ার হবে। এই যে ক্যারেক্টারিস্টিক্স টেবলে দেখো T0, T0 means এটা T0 ক্লক এটা আমরা দেখি না কি হয় আসলে। Q0 একটা অপারেশন আমরা এক্সিকিউট করে দেখি। এই Q0 এখানে 0 মিনস এই T0 এখানে, এখানেও 0 ক্লক পালস 1 এখানে 1 এই 0 এখানে এসে 0 হবে। এখন কি হচ্ছে দেখো 0, 0, 1 এন্ড গেটে এটা 0। এই 0 টা আবার এখানে 0 আসবে। এইটা যদি 0 হয় তাহলে এটা কত হবে? এটা বাই ডিফল্ট 1 কারণ এইটা 0 থাকলে তো এটা 1 থাকবেই। এই 1 টা এখানে আসবে। 1, 0, 1 AND গেটের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি একটা 0 থাকলে আউটপুট 0। এখন দেখো এই 1 টা আবার এখানে যাবে। এটা হচ্ছে NOR গেট। NOR গেটের একটা ইনপুট যদি তোমার 1 থাকে আউটপুট 0।
NOR গেটের ২ টা ইনপুট যদি 0 থাকে আউটপুট 1। তার মানে কি হচ্ছে? আমরা 0 দিচ্ছি, 0 পাচ্ছি। ঠিক আছে? এটা চেঞ্জ হচ্ছে না। তার মানে 0 দিচ্ছি, আগে যা ছিল তাই পাচ্ছি। এখন আমরা যদি উল্টা দিয়ে দিই, ক্লক পালস আছে, আমরা ইন আমাদের আউটপুট 0 আছে আগে থেকেই। t কে 1 করে দিলাম। t1 মিনস এটা 1, এটা 1, এই 0 এখানে আসবে। এটা তো 1, এটা একটা কমপ্লিমেন্ট। এই 1 এখানে আসবে, এখানে 1। এই ৩ টা 1 মিনস এখানে 1, এটা 1। যেকোনো একটা 0 মিনস এটা 0। এখন দেখো এই 0 এখানে আসবে। 1, 0 NOR গেটে একটা ইনপুট যদি 1 হয়, এটা 0 হয়ে যাবে। এই 0 এখানে আসবে। এই 0, 0 NOR গেটের ২ টা ইনপুট যদি 0 হয়, আউটপুট 1। তার মানে কি হচ্ছে? আগে 0 ছিল, সেটা 1 হয়ে গেছে। কোন কেসে? if t is high. t যদি হাই স্টেট হয় along with the clock, আউটপুট আগে যা ছিল সেটার কি? কমপ্লিমেন্ট হয়ে গেছে। ঠিক সিমিলারলি এখানে দেখো t যখন 1 আউটপুট আগে ছিল 0, এখন 1 হয়ে গেছে। t যখন 0 যা আছে তাই থাকবে, কোন চেঞ্জ হবে না। t যখন 1 তোমার আগে ছিল 1, সেটা 0 হয়ে যাবে। এটা হচ্ছে টগলিং নেচার। JK ফ্লিপ ফ্লপের তোমার এটা প্রিটি সিমিলার। JK ফ্লিপ ফ্লপের ২ টা ইনপুট আর এখানে তোমার সেম ইনপুট যাবে ২ টাতে। একটা ইনপুট ২ টাতে সেম ইনপুট যাবে। এটার সিম্বল, আচ্ছা এটার এক্সাম্পলটা একটু দেখে নিই, তারপর আমরা সিম্বল নিয়ে ডিসকাস করব। টগল ক্লক 0 তে এটা কাজ করবে না। এটা আমরা ধরে নিচ্ছি এটা 0 যেভাবে আছে ওভাবে থাকবে। ক্লক যখনই 1, টগল 0 দ্যাট মিনস আউটপুট যা আছে তাই। আউটপুট আগে 0 ছিল, এটা 0 থাকবে। ক্লক আবার 0, ক্লক 0, টগল, টগলে এটা কোন কাজ করবে না 0। তোমার এই যে ক্লক এই পোরশনে কিন্তু তোমার টগল হাই। দেখতে পাচ্ছ এখানে টগলটা হাই হয়ে গেছে। আচ্ছা এটা যে 0, এটা কোন কাজ করবে না। এখানে এসে ক্লক হচ্ছে 1। এই ক্লক 1 পিরিয়ডে টগল হচ্ছে 1। টগল 1 মিনস আগে 0 ছিল, সেটা 1 হয়ে যাবে। এটা হচ্ছে আউটপুট চেঞ্জ। ক্লক 0 যা আছে তাই। ক্লক যদি 1 থাকে, তোমার টগল যদি 1 থাকে, আগে যা ছিল সেটা কি? কমপ্লিমেন্ট হয়ে যাবে। আগে 1 ছিল সেটা 0 হয়ে যাবে। বুঝা গেছে? ক্লক 0 যা আছে তাই থাকবে। ক্লক 1, টগল 1, টগল 1 মিনস আগে 0 ছিল সেটা 1 হয়ে যাবে। টগলিং হয়ে যাবে। 0 এটাও 0 থাকবে। এটা 1, এখন দেখো এইটা 1, টগল ইনপুট 0, টগল ইনপুট 0 মিনস আগে যা আছে তাই থাকবে। টগল ইনপুট যখনই হাই হবে তখন আগে যা আছে সেটার কমপ্লিমেন্ট হয়ে যাবে। এইটাই হচ্ছে তার অপারেশন। এখানে থ্রুআউট দ্যা নেক্সট ক্লক ডিউরেশন পর্যন্ত এটা t ভ্যালু 0, সো আগে যা আছে তাই থাকবে। irrespective to the clock condition. এটা 0 থাকলেও 1 থাকলেও যাই হলো। সো এইটার কাজ হচ্ছে কি, যখনই টগলটা হাই হচ্ছে, ক্লক যখন 1 সেটা 0 থেকে 1 হচ্ছে। ক্লক যখন 1, টগল যখন হাই থাকতেছে, আউটপুট 1 থাকলে সেটা 0 হচ্ছে। এটা হচ্ছে অপারেশন। আর সিম্বলটা হচ্ছে আমার আগের মতই। Q, Q, Q বার। এখানে একটা ইনপুট সেটা হচ্ছে T ইনপুট, ক্লক থাকবে। এটা হচ্ছে আমাদের T ফ্লিপ ফ্লপ। ঠিক আছে? এর সিম্বল এখানে দেয়া আছে। তার ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন টাও দেয়া আছে। তোমরা এই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন এ আর কিছু না। এই কম্বিনেশন গুলা যদি তোমরা বসাও, আউটপুট এভাবে পাবা। স্যার, হ্যাঁ, বলো। স্যার এগুলো তো ফাইনালের টপিক না। আগে আসলে মিডের টপিক গুলো যদি প্রপারলি ক্লিয়ার হতো হ্যাঁ, তাহলে একটু ভালো হতো না? রিভিউ ক্লাসটা নিয়ে নিলে বেটার হতো। রিভিউ ক্লাসে এখন যাব। রিভিউ ক্লাস আগে নিয়ে গেলে তোমরা ঘুমাইতা। ঠিক আছে? ঘুমটা প্রিভেন্ট করার জন্য আগে ক্লাসটা নিয়ে ফেলছি। এখন রিভিউ ক্লাসে যাচ্ছি। আমরা আর পড়ব না। আ মাস্টার স্ল্যাব এটা পড়ি, এটা একটু ডিফিকাল্ট। আজকে আমাদের তোমার কি বলে এটা? আপ টু দিস
আজকে ক্লাসটা একটুকুই থাকুক। আমরা ফ্লিপ ফ্লপ, ডিফারেন্ট টাইপ অফ ফ্লিপ ফ্লপ নিয়ে আমরা পড়াশোনা করছি। ফ্লিপ ফ্লপ কি জিনিস? ফ্লিপ ফ্লপ এটা হচ্ছে বেসিক মেমোরি এলিমেন্ট। এটা একটা সিঙ্গেল বিট ডাটা স্টোর করে রাখতে পারে। ডিফারেন্ট টাইপ অফ ফ্লিপ ফ্লপ নিয়ে আমরা পড়াশোনা করছি। RS, জ্যাকে, DT কিভাবে তাদের অপারেশন গুলা ২ টার ৪ টার মধ্যে কি ডিফারেন্স আছে? তাদের ক্যারেক্টারিস্টিক্স টেবল এবং কিছু এক্সাম্পল দিয়ে আমরা এটা সিম্বলাইজ কিভাবে করে ওগুলো নিয়ে আমরা পড়াশোনা করছি। ওটুকু পর্যন্ত আমরা জেনে রাখি। পরবর্তীতে আমরা এটার আরো ডিটেইল পড়বো। বাট একটা ফাইনাল কনক্লুশন হচ্ছে এখানে যে আমরা যে ফ্লিপ ফ্লপ গুলা, সার্কিট গুলা আমরা দেখছি, RS ফ্লিপ ফ্লপ, D ফ্লিপ ফ্লপ যাই বলি না কেন, এগুলো নরমালি ইউজ করা হয় বাফার। বাফার হিসেবে ইউজ করা হয়। যদি আমরা এটাকে যদি মেমোরি হিসেবে ইউজ করতে চাই, তখন এইটাকে আরো একটু ইমপ্রুভ করতে হবে। ওই সার্কিট দিয়ে কাজ হবে না। কারণ ওই সার্কিটের কিছু লিমিটেশন আছে। ডিপেন্ডিং অন দ্যা ক্লক ডিউরেশন এর যে আমরা সেটেল টাইম, হোল্ডিং টাইম এর কথা বলছিলাম। এদের কিছু লিমিটেশন আছে। আমরা ফ্লিপ ফ্লপের আরো একটা ক্লাসিফিকেশন আছে। এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আমরা দেখব মিড টার্ম এর পরে, যেগুলা মেমোরি হিসেবে ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়। এটা হচ্ছে আমাদের কনক্লুশন আ কনক্লুস কনক্লুসিভ রিমার্ক ছিল আজকে। আমরা একটু ইয়েতে চলে যাই। কি বলে? মিড টার্ম এর জন্য রিভিউ। আ এই স্লাইডে যেহেতু রম এবং পিএলএ আছে, আমরা রম এবং পিএলএ দিয়েই রিভিউটা একটু শুরু করি। আ রম এটা হচ্ছে রিড অনলি মেমোরি। এই যে আমরা আগেই দেখছি এটা হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট। আনলাইক দ্যা ফ্লিপ ফ্লপ, আনলাইক দ্যা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। ফ্লিপ ফ্লপ এটা হচ্ছে কি কমপ্লিটলি ডাটা স্টোরিং এর জন্য ইউজ করা হয়। আর রম এইটা যদিও এটা মেমোরি, এটা নরমালি এটা লজিক ইমপ্লিমেন্টেশন এ এই রম গুলা ইউজ করা হয়। একটা পার্টিকুলার স্পেসিফিক টাস্কে ইমপ্লিমেন্ট করার জন্য এই রম গুলা তোমার ডিজাইন করা হয়। মানে তুমি যেভাবে সেটা ডিজাইন করবা, প্রোগ্রাম করবা, কারণ এটা বেসড অন প্রোগ্রাম। আ প্রোগ্রামের উপর বেসিস করে এটা অপারেট করা হয়। তো যেভাবে তুমি প্রোগ্রাম করবা সেভাবেই তোমার এই রমটা তোমার ফাংশন করবে। ওই ফাংশনাল বিহেভিয়ার থেকে আমরা রমের ক্যারেক্টারিস্টিক্স পাই কিভাবে স্টোর করে। কারণ প্রোগ্রাম সেট করে দিলে ওই যে ডাটাটা তোমার ওখানে থাকবে সেটাই কি পার্মানেন্টলি আ থাকবে, এটা চেঞ্জ হবে না। যদি ইন কেস যদি আমরা ইরেজেবল প্রোগ্রামেবল মেমোরি আছে। ইরেজেবল প্রোগ্রামেবল মেমোরি আমরা চাইলে ওইটা প্রোগ্রামটা ইরেজ করে নতুনভাবে আমরা প্রোগ্রাম সেট করতে পারি। এটা হচ্ছে নরমালি রম এর ডেফিনিশন। বাট রম কে আমরা কিভাবে সিম্বলাইজ করতে পারি, রম এ কি থাকে আসলে এগুলো নিয়ে আমরা অনেক পড়াশোনা করছি। ইনপুট, আউটপুট আমি ডিটেইলে যাব না। এখানে পাশে ব্লক ডায়াগ্রাম দেয়া আছে। সো রম এ বেসিক্যালি যেহেতু ডাটা স্টোর করে এখানে অ্যাড্রেস থাকবে এবং কত ডাটা আছে এগুলো নিয়ে কিছু ক্যালকুলেশন আছে। এক্সাম্পল দেয়া আছে। সাপোজ ধরো তোমার এখানে n ইনপুট তো, m আউটপুট, এটা রম এর হচ্ছে সাইজ। ইনপুটের উপর ডিপেন্ড করে কতগুলো অ্যাড্রেস থাকবে, পাশাপাশি যতগুলো অ্যাড্রেস থাকবে ততগুলা ওয়ার্ড। ঠিক আছে? ওয়ার্ডের সাইজ কতগুলা? m আউটপুট হচ্ছে তোমার ওয়ার্ড সাইজ। এই টোটাল মেমোরি হচ্ছে এত। যেমন ধরো আমাদের ইনপুট হচ্ছে 10, আউটপুট হচ্ছে সাপোজ ধরো 4, তাহলে মেমোরির সাইজটা কত? 2 টু দি পাওয়ার 10 হচ্ছে আমাদের অ্যাড্রেস। তার মানে এতগুলো ওয়ার্ড থাকবে। প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের বিট হচ্ছে 4। তাহলে 1024 মাল্টিপ্লাইড বাই 4, তার মানে এটা কত? 4096, তার মানে এটাকে আমরা যদি ইউনিটে কনভার্ট করি 4K। 4 কিলোবাইট হচ্ছে আমাদের এটা মেমোরি সাইজ। তো আমরা এটা ইজিলি হিসাব করে ফেলতে পারবো। কোনটা অ্যাড্রেস কতগুলো থাকবে, ওয়ার্ড কতগুলো থাকবে, ওয়ার্ডের সাইজ কতগুলো থাকবে, মেমোরির সাইজ কত, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। এটা গেল ১ম এ। তারপর এখানে একটা টিপিক্যাল এক্সাম্পল আছে। একটা রম দেখতে কিরকম? 32/4 রম। দ্যাট মিনস 8 120 বিট ডাটা স্টোর করে রাখতে পারে এটা। সো একটা রম আসলে ইন্টারনালি কি থাকে এটা নিয়ে আমরা এখানে নাথিং এলস থাকে হচ্ছে তোমার নট গেট, এন্ড গেট আর হচ্ছে অর গেট। ঠিক আছে? এই এন্ড গেট এবং নট গেট মিলে হচ্ছে ডিকোডার। কারণ ডিকোডারের ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স আছে এন্ড গেট এবং নট গেট দিয়ে ডিজাইন করা হয়। আর অরটা হচ্ছে তোমার নাম্বার অফ আউটপুটস এর উপর।
এই যে ডিকোডার, প্রত্যেকটা ডিকোডারের আউটপুট ইচ অ্যান্ড এভরি OR গেটের ইনপুটে কানেক্টেড থাকবে। এই যে ইনপুটে কানেক্টেড থাকবে লিঙ্কটা এস্টাবলিশ করা হয় ভায়া প্রোগ্রাম। এখানে ধরো ৪ টা আমাদের আউটপুট আছে, ৪ টা OR গেট আছে। 32 করে যদি এখানে ডিকোডারের ইনপুট যদি একটা OR গেটে আসে টোটাল 128 লিঙ্কস আসবে। এই লিঙ্কস গুলার এস্টাবলিশ করার কাজ হচ্ছে কি প্রোগ্রাম। ROM এ আসলে মেইনলি কাজ করতে হয়। আ এখানে কোন লিঙ্ক গুলা তোমার এস্টাবলিশ হবে, কোন লিঙ্ক গুলা এস্টাবলিশ হবে না তার উপর বেসিস করে। ঠিক আছে? এরকম একটা এক্সাম্পল আমরা দেখছিলাম ক্লাসে। যেমন ধরো এই ২ টা ফাংশন। এইটা ট্রুথ টেবল দিয়ে এখানে কোন লিঙ্ক গুলা এখানে এস্টাবলিশ হবে, কোন লিঙ্ক গুলা এস্টাবলিশ হবে ফর F1 এর জন্য এবং F2 এর জন্য এগুলো আমরা দেখছি। ২ ধরনের সার্কিট হতে পারে। এটা হচ্ছে তোমার হাই, যেখানে হাই আছে সেখানে লিঙ্ক এস্টাবলিশ হবে। যেখানে হাই আছে সেখানে লিঙ্ক এস্টাবলিশ হবে। এটা উল্টাভাবে হতে পারে এন্ড অর কনফিগারেশন এ হতে পারে এন্ড অর ইনভার্টার কনফিগারেশন ও হতে পারে। ইনভার্টার যদি আমরা লাগাই দ্যাট মিনস এটা বোঝানো হচ্ছে 0 তে যেখানে 0 আছে সেখানে লিঙ্ক এস্টাবলিশ হবে। প্রোগ্রামটা সেখানে করতে হবে। এখানে তোমার 0 আছে এই কম্বিনেশন এবং এই কম্বিনেশনে এখানে সেটা আ তোমার লিঙ্ক এস্টাবলিশ হবে। এখানে বেসিক্যালি মেইন কাজ হচ্ছে কি এটাকে প্রোগ্রাম করা কোন কম্বিনেশনে লিঙ্ক গুলো এস্টাবলিশ হবে এবং আউটপুট জেনারেট করে। এই ২ টা সার্কিটের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি এটা নরমালি করা হয় ফর দ্যা সেক অফ দ্যা সিম্পলিসিটি অফ দ্যা ডিজাইন। দেখো ২ টা সার্কিটের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি আ এখানে টোটাল লিঙ্ক হচ্ছে কত? এখানে 3 প্লাস এখানে 2। এখানে যদি আমরা কম্পেয়ার করি এখানে 1 প্লাস 2 দ্যাট মিনস টোটাল এখানে লিঙ্ক এস্টাবলিশ হচ্ছে ৩ টা, এখানে টোটাল এস্টাবলিশ লিঙ্ক করতে হচ্ছে ৫ টা। তো কোনটা ভেরি সিম্পল? এটা বুঝা যায় যে যত কম লিঙ্ক এস্টাবলিশ করতে হবে তখন আমাদের টাইম কনজাম্পশন কমে যাবে, প্রোগ্রাম তত বেশি আমাকে কম করতে হবে। সো এটা ডিজাইন আ ওয়াইজ আমাদের যে প্রবলেমটা দেয়া আছে তার ওয়াইজ আমরা কোন ধরনের সার্কিট দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করব সেটা আ তুমি বলে দিতে পারবা যে হ্যাঁ, আমার যদি ফর দ্যা সেক অফ সিম্পলিসিটি আমার করতে হয় যত কম লিঙ্ক এস্টাবলিশ করতে হবে তত আমার বেটার। এটা অন্যভাবেও হতে পারে, আমরা কম্বিনেশনও হতে পারে। যেমন আমরা এটা ইনভার্ট করে নিলাম, এটা ইনভার্ট করে নিলাম। এখানে একটাও ইনভার্ট করে নিলাম না। এরকমও হতে পারে F1 আমরা ইনভার্ট করে নিলাম না, F2 কে আমি ইনভার্ট করে নিলাম। এরকমও হতে পারে। কারণ এখানে ২ টা, এখানে ২ টা বলেই যেকোনো একটা নেয়া যায়। এখানে ৩ টা, এখানে ১ টা বলেই আমরা যেখানে একটা সেটা নিব। তার মানে এটা F1 প্রাইম, F2 প্রাইম এটাকে আমরা এফিশিয়েন্ট বলছি। সো পরীক্ষায় কিন্তু তোমার ইন জেনারেল আসতে পারে। ROM দিয়ে তোমার এই রকমের বুলিয়ান ফাংশন গুলো তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আল্টিমেটলি ROM এর কাজ হচ্ছে এটাই। এটা প্রোগ্রাম করার জন্য আ তোমার প্রোগ্রাম করে এই ধরনের ফাংশন গুলা অথবা কম্বিনেশনাল লজিক সার্কিট গুলা ROM দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়। সেটা AND এবং OR গেট দিয়েও আসতে পারে অথবা AND OR ইনভার্টার দিয়ে আসতে পারে অথবা ইন জেনারেল আসতে পারে। ইন জেনারেল আসলে যেকোনো একটা ডিজাইন তোমাকে দেখালে হয়ে যাবে। দেন PLA এবং ROM এর ফাংশন হচ্ছে মোর সিমিলার। ২ টাই কম্বিনেশনাল লজিক সার্কিট বাট PLA হচ্ছে মোর স্পেসিফিক দেন আ ROM। ROM টা হচ্ছে তোমার যতগুলো প্রভিশন তোমার যতগুলো কম্বিনেশন ইনপুট করেসপন্ডিং যতগুলা কম্বিনেশন আছে সবগুলো কম্বিনেশন এর জন্য আমরা লিঙ্ক এখানে প্রোভাইড করছিলাম। দেখো আ এই যে তোমার যেমন ধরো এখানে ৩২ টা ইনপুট যদি আমাদের ৫ টা হয় 2 to the power 5 দ্যাট মিনস এটা হচ্ছে 32 পসিবল কম্বিনেশন আমরা এখানে লিঙ্ক প্রভিশন রাখছি। যেটা আমাদের কাজে লাগে সেটা প্রোগ্রাম করে আমরা এস্টাবলিশ করব। বাট PL এর ক্ষেত্রে এটা কিন্তু তোমার ডিফারেন্ট। PL এ মোর স্পেসিফিক আমার যেটা লাগবে অনলি সেটাকেই আমরা আ ডিজাইন করব। সেটাই আমরা ইউস করব। সো PL এ মোর স্পেসিফিক দেন দ্যা ROM। ROM এটা প্রোগ্রাম করে আমার রিকোয়ারমেন্ট মতো লিঙ্ক এস্টাবলিশ করতে পারব। বাট PL এ হচ্ছে আমাদের ডিজাইন রিকোয়ারমেন্ট। ডিজাইন যেভাবে আছে সেভাবে কাজ করে। সো ওখানে ডিকোডার ইউস করা হয় না। ডিকোডারের রিপ্লেস এ এখানে AND গেট ইউস করা হয়। যতগুলো কম্বিনেশন থাকবে ততগুলা AND গেট ইউস করব। তো এইটার একটা ব্লক ডায়াগ্রাম আছে। ইনপুট কতগুলা থাকবে, আউটপুট কতগুলা থাকবে, M, N আগের মতই আছে। OR গেট কতগুলো থাকবে সেটা ডিপেন্ড অন M এর উপরে, ROM এর মতই।
বাট AND গেট কতগুলা থাকবে সেটা হচ্ছে কি তোমার unknown, সেটা দিয়ে আমরা ডিফাইন করছি। সেটা প্রবলেমের উপর ডিপেন্ড করবে যে আমরা কতগুলো লাগবে। এটা হচ্ছে প্রোডাক্ট টার্ম। এটাকে নরমালি প্রোডাক্ট টার্ম বলা হয়। AND তো প্রোডাক্ট টার্ম। আমরা এগুলো নিয়ে পড়াশোনা করছি। ওখানে অ্যা মিন টার্মস, ম্যাক্স টার্মস এগুলো নিয়ে অনেক পড়াশোনা করছিলাম। প্রোডাক্ট টার্ম কি জিনিস? আ সেখানে কথাবার্তা আছে, এগুলো তোমরা পড়ে নিবা। নাম্বার অফ লিঙ্কস কতগুলো এস্টাবলিশ করতে হয়, ROM এবং PL এর মধ্যে পার্থক্য কি, এগুলো সব এখানে আছে। সো ROM যেমন আমরা একটা কম্বিনেশনাল লজিক সার্কিট ইমপ্লিমেন্ট করছিলাম ROM দিয়ে, ঠিক একইভাবে সেম প্রবলেম আমরা PLA দিয়েও এপ্লাই করতে পারি। এখানে ২ টা ফাংশন দেয়া আছে। আগের ফাংশনগুলো ছিল ক্যানোনিক্যাল ফর্মে সাম অফ মিন টার্মস। এটা হচ্ছে সাম অফ মিন টার্মস। সাম অফ মিন টার্মস মানে ফাংশনের কোন ভ্যালুতে কোন এই যে কম্বিনেশন গুলো আছে 0, 0 এটাকে আমরা 0 বলি, 0, 1 কে আমরা 1 বলি ডেসিমেলে, 1, 0 কে 2 বলি, আর 1, 1 কে 3 বলি। এই যে কোন কম্বিনেশনে ফাংশনের আউটপুট হাই 1, 2, 3 এটা বলে দেয়া থাকে। 1 এ হাই, 2 তে হাই, 3 তে হাই, F2 এর ক্ষেত্রে 0 এবং 2 তে হাই, 0 এবং 2 তে হাই। এই ফর্মটাকে বলা হয় ক্যানোনিক্যাল ফর্ম। এই ফর্মেও দিয়ে থাকতে পারে ফাংশন। আরেকটা ফর্ম হচ্ছে কি ল্যাটারাল লিটারাল দিয়ে ফর্ম দেয়া থাকতে পারে। তো এখান থেকে তোমাকে বের করতে হবে n কত, m কত। এখানে A, B, C ৩ টা হচ্ছে আমাদের ইনপুট। সো n equals 3, F1, F2 ২ টা আছে, m হচ্ছে 2। তো নাম্বার অফ n কতগুলা, নাম্বার অফ n কতগুলা সেটা তুমি বুঝে ফেলবা। বাট প্রোডাক্ট টার্ম এখানে কতগুলা সেটা ডিপেন্ড করতেছে। এখানে প্রোডাক্ট টার্ম হচ্ছে কি AB প্রাইম একটা প্রোডাক্ট টার্ম, F1 এর জন্য AC একটা প্রোডাক্ট টার্ম, F2 এর জন্য AC একটা প্রোডাক্ট টার্ম, আরেকটা হচ্ছে কি BC প্রোডাক্ট টার্ম। এই ২ টা যেহেতু কমন, সো আমাদের টোটাল প্রোডাক্ট টার্ম হচ্ছে ৩ টা AB প্রাইম, AC, BC। এই যে AB প্রাইম, AC, BC। তো তার করেসপন্ডিং এখানে ফাংশনের ভ্যালু কত এগুলো আমরা ক্লাসে ডিসকাস করছি। এখানে আসে ফাইনালি এসে F1 ফাংশন, F2 ফাংশন কোন প্রোডাক্ট টার্ম এর সাথে কানেক্ট হয়। এখানে ৩ টা প্রোডাক্ট টার্ম, আমরা ৩ টা AND গেট ইউস করব। ওই যে প্রোডাক্ট টার্ম এর কথা বলছিলাম। 1, 2, 3 এটা হচ্ছে AB বারের জন্য, আর এটা হচ্ছে AC এর জন্য, আর এটা হচ্ছে BC এর জন্য। যেমন দেখো এটা হচ্ছে A, এটা হচ্ছে B বার। এই যে কমপ্লিমেন্ট থেকে গেছে। তারপর এটা হচ্ছে AC, A থেকে সরাসরি B, C থেকে সরাসরি। আর এটা হচ্ছে BC, B থেকে সরাসরি, C থেকে সরাসরি। তো ওখান থেকে কোন লিঙ্ক গুলা এখানে এস্টাবলিশ করতে হবে সেটা প্রোগ্রাম করে আমাকে বের করতে হবে। এই যে এখানে PLA প্রোগ্রাম টেবল আছে। PLA প্রোগ্রাম টেবল কোন প্রোডাক্ট টার্ম এর সাথে F1 কানেক্টেড, এ এ এ ফার্স্ট ২ টার সাথে কানেক্টেড। সো ফার্স্ট ২ টার সাথে লিঙ্ক এস্টাবলিশ করতে হবে। ঠিক F2 এর সাথে সেকেন্ড ২ টার সাথে লিঙ্ক কানেক্টেড, সেকেন্ড ২ টাতে লিঙ্ক এস্টাবলিশ করতে হবে। এগুলো কি F1 কি ডাইরেক্ট যাচ্ছে নাকি F1 কমপ্লিমেন্ট আকারে যাচ্ছে? তুমি প্রোডাক্ট টার্ম এটা বের করছি আমরা F1 সরাসরি তার ট্রু ভ্যালু থেকে। তো এটা ট্রু ভ্যালু থেকে যাবে। ট্রু ভ্যালু মিনস আউটপুটটা এদিক দিয়ে যাবে। তাইলে এখানে লিঙ্কটা এস্টাবলিশ করতে হবে। আউটপুট ইনভার্টার দিয়ে যাবে না, আউটপুট ইনভার্টার দিয়ে যাবে না। কারণ আমরা F1 প্রাইম এবং F2 প্রাইম কাউন্ট করি নাই। তোমাদের বইতে দেখবা যে কি এরকম প্রবলেম আছে যেখানে তোমার ইনভার্টেড সিমপ্লিসিটি যেখানে সিম্পল প্রোডাক্ট টার্ম যেখানে কম লাগবে, যেখানে কানেকশন কম ইউস করতে হবে। যদি এখানে যদি এরকম হতো যে F1 F2 প্রাইম ইকুয়ালস ধরো এটা B প্রাইম C প্রাইম। তো B প্রাইম C প্রাইম এরকম একটা গেট থাকবে শুধুমাত্র একটা লিঙ্ক এস্টাবলিশ করলে তোমার কাজ হচ্ছে। তখন তোমার এটা ফর সেক অফ সিমপ্লিসিটি তখন আমরা F প্রাইম F2 প্রাইমটাকে কনসিডার করব। তখন আমাদের কি করতে হবে? তখন এই লিঙ্কটা ওপেন থাকবে। এই ইনভার্টার দিয়ে আউটপুট যাবে। মিনস F2 প্রাইম। সো এরকম পরীক্ষা আসতে পারে PLA দিয়ে তোমার আ ইমপ্লিমেন্টেশন। সো এরকম যদি পরীক্ষায় আসে তোমাকে ১ম এ ট্রুথ টেবল দিয়ে সেটা ডিফাইন করতে হবে। তারপরে PLA প্রোগ্রাম টেবল আ দিয়ে কোন প্রোডাক্ট টার্ম কোন ফাংশনের সাথে তোমার লিঙ্ক এস্টাবলিশ হচ্ছে অ্যাকর্ডিংলি আমাকে সার্কিট ডিজাইন করতে হবে। এইটা ছিল আমাদের PLA এবং ROM পার্ট আ ফর দ্যা মিড টার্ম এর জন্য রিভিউ। তারপরে আমাদের আরেকটা স্লাইড আছে যেটা হচ্ছে তোমার স্যার সফটওয়্যার।
সাজেশন দিয়েন। হ্যাঁ, বলো। হ্যালো? হ্যালো? স্যার একটু সাজেশন। এই সাজেশন এগুলো ইয়েস বলতেছি স্যার। এগুলো আসবে তো। যেগুলো বলতেছি এগুলো আসবে। ঠিক আছে? Don't say. আচ্ছা, আমাদের আরেকটা স্লাইড আছে। আমি ওইটা একটু খুলি। ওইটা একটু ওকে। হ্যাঁ, তোমরা স্লাইডটা কি দেখতে পাচ্ছ? এই যে এটা হচ্ছে জি আমাদের স্যার, দেখতেছি। মেইন স্লাইডটা। আমরা এখানে ১ম এ শুরু করছিলাম ডিজিটাল আইসি ক্যারেক্টারিস্টিক্স নিয়ে। ডিজিটাল আইসি ক্যারেক্টারিস্টিক্স এখান থেকে কোয়েশ্চেন থাকবে। এখান থেকে আমরা ক্লাস টেস্টে যেমন কোয়েশ্চেন পেয়েছিলাম, এখানে মিড টার্মেও তোমার কোয়েশ্চেন থাকবে যেকোনো একটা। কারেন্ট ভোল্টেজ প্যারামিটার কি, তোমার স্পিড অফ প্রপাগেশন ডিলে কি জানি, পাওয়ার ডিস্ট্রিবিউশন কি, ফ্যান ইন ফ্যান আউট কি, নয়েজ ইমিউনিটি কি, অপারেটিং টেম্পারেচার, ফিগার অফ মেরিটস কি, এগুলো আমরা জানি। ভেরি সিম্পল কোয়েশ্চেন। সিম্পল কোয়েশ্চেন এখান থেকে পরীক্ষায় থাকবে। ঠিক আছে? তো এগুলা পড়তে হবে। এগুলো আমি টাচ করছি না। আচ্ছা, লেভেল অফ ইন্টিগ্রেশনস আছে। এসএসআই, এমএসআই, ভিএলএসআই পরীক্ষায় যদি আসে লেভেল অফ ইন্টিগ্রেশন প্রত্যেকটা তোমার নামগুলা লিখে তাদের আ তোমার নাম্বার অফ গেট এগুলো বলে দিতে পারো উইথ এক্সাম্পল। এত ডিটেইল লাগবে না। এগুলো হয়তো আমার লাগবে না। নাম্বার অফ ট্রানজিস্টর লাগবে না। নাম্বার অফ গেট দিলে নাম্বার অফ ট্রানজিস্টর লাগবে না। পরীক্ষায় যদি আসে যেকোনো একটা দিলেই হবে এখান থেকে। আর অ্যাপ্লিকেশন যদি চাই অ্যাপ্লিকেশন দিয়ে দিতে পারবো। একটা যেকোনো একটা অ্যাপ্লিকেশন দিলেই হবে। এই লেভেল অফ ইন্টিগ্রেশন যদি আসে। তারপরে তোমার আইসি প্যাকেজেস এগুলো জেনে রাখার জন্য জাস্ট আমরা পড়াশোনা করছি। এগুলা পরীক্ষার জন্য এত বেশি ইম্পোর্টেন্ট না। লজিক গেট তো এগুলা তোমরা জানোই। লজিক ফ্যামিলি নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। আমি এখানে একটু মার্ক করতেছি। আমাদের বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে তোমার CMOS আমাদের পড়তে হবে। তারপরে TTL পড়তে হবে, DTL পড়তে হবে। এই ৩ টা হচ্ছে কি যেহেতু এখানে এগুলা তোমার প্রেজেন্ট যে টেকনোলজি গুলো ইউস করা হয় এই ৩ টার উপর বেসিস করে CMOS, আ TTL, DTL এগুলো হচ্ছে অলমোস্ট obsolete এই টেকনিক গুলা ইউস করা হয় না। এগুলা লেস ইম্পোর্টেন্ট কম্পেয়ার টু দা তোমার I2L, DTL, TTL এবং CMOS এগুলো একটু বেশি কভার করবে। তারপরে এগুলোর আমরা একটু ডিটেইল আচ্ছা এখানে BIMOS একটা আছে। এটাও কিন্তু ভেরি লেটেস্ট কারণ এগুলা যদি তোমরা জানো আর BIMOS টা তোমার জানাটা ইজি। CMOS এবং TTL যদি তুমি জানো BIMOS তোমার জন্য ভেরি ইজি। তারপর আমরা একটু ডিটেইলে যাই। আ এগুলো তো আমরা আগেও পড়ছি লজিক লেভেল। আচ্ছা এখানে ক্যারেক্টারিস্টিক্স আছে। আচ্ছা আমরা এখানে বেসিক ক্যারেক্টারিস্টিক্স গুলা আ তোমার একটু জেনে নিও। হয়তোবা ইন কেস যদি মডারেশন হয়, তোমার কোয়েশ্চেন অনেক সময় আসতেও পারে। আ লেস ইম্পোর্টেন্ট কম্পারিজন গুলো এগুলো দেখে নিয়ে তোমার জানা থাকতে হবে বিজেটি এবং মসফেট যদিও এটা ইলেকট্রনিক্স এর পার্ট। আমরা এখানে জানার জন্য কারেন্ট সিঙ্কিং এবং সোর্স সিঙ্ক এগুলো আমাকে জানতে হবে যদি তুমি TTL সার্কিট অপারেশন লিখতে চাও। এই স্যার যে এগুলো ডিটিএল এমনি এগুলো লেস ইম্পোর্টেন্ট এগুলো আমরা লেস ইম্পোর্টেন্ট RTL, TTL এগুলো লেস ইম্পোর্টেন্ট। আমরা ধরে নিচ্ছি এগুলো তোমরা জানো। কারণ এগুলো জানতে হবে মেইনলি একটা ট্রানজিস্টর কিভাবে কাজ করে। তুমি এই অপারেশন থেকে এই DTL, TTL এগুলো থেকে DTL, আ DCTL, RTL এগুলো থেকে তোমরা ইজিলি জেনে ফেলবা। কিভাবে কাজ করে একটা ট্রানজিস্টর। এগুলো যদি আমরা জানি দেন আমরা I2L, এগুলো হচ্ছে আমাদের ইম্পোর্টেন্ট। এগুলা থেকে পরীক্ষায় আসতে পারে। এগুলা থেকে পরীক্ষায় আসতে পারে। যেকোনো একটা গেট বলে দিয়ে থাকবে তোমাকে এটা এঁকে তোমার অপারেশন গুলো বলতে হবে। I2L এর ক্ষেত্রে
তারপরে তোমার টিটিএল এর অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, একটু জেনে রাখবা কোনটা ওপেন কালেক্টর টিটিএল এবং টোটেম পোল টিটিএল সার্কিট গুলা। এটা তো বেসিক টিটিএল, এটা হচ্ছে ওপেন কালেক্টর। ওপেন কালেক্টরে কিছু না, কালেক্টরটা ওপেন থাকে। হ্যাঁ, ওপেন কালেক্টর থেকে যদি তুমি আউটপুট নিতে চাও, এখানে পুল আপ রেজিস্টার ইউজ করতে হয়। এগুলো নিয়ে আমরা পড়াশোনা করছি। এইটা হচ্ছে একটা এক্সাম্পল ওপেন কালেক্টর, যেখানে কালেক্টরটা আউটপুট স্টেজে, কালেক্টরটা হচ্ছে ওপেন। যদি আমি আউটপুট নিতে চাই, এখানে একটা রেজিস্টার লাগিয়ে আউটপুট নিতে হবে। যে তোমার টোটেম পোলটা হচ্ছে কি, টোটেম পোল হচ্ছে এটা পুশ পুলের মতোই। পুশ পুল আ নেটওয়ার্কের মতোই টোটেম পোল। এখানে ২ টা ট্রানজিস্টর থাকে, একটা হচ্ছে পুল আপ ট্রানজিস্টর, পুল ডাউন ট্রানজিস্টর। টিটিএল যতগুলা সার্কিট আছে মেইনলি এই টোটেম পোল আউটপুট স্টেজ দিয়ে টিটিএল সার্কিট গুলা তোমার আ ডিজাইন করা হয়। এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড টিটিএল। স্ট্যান্ডার্ড টিটিএল। নরমালি আমরা টিটিএল মানে বুঝি যে স্ট্যান্ডার্ড টিটিএল, যেটা টোটেম পোল আউটপুট দিয়ে করা। এই যে এগুলাকে স্ট্যান্ডার্ড টিটিএল বলা হয়। স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড টিটিএল এ তোমার আ সবসময় টোটেম পোল আউটপুট থাকবে। পরীক্ষায় কিন্তু আসতে পারে, যেকোনো একটা গেট আসতে পারে টিটিএল, ভেরি ইম্পোর্টেন্ট। এগুলা কিছু না, সার্কিট এঁকে তুমি অপারেশনটা বলে দিবা। এখানে অনেক কিছু লিটারেচার লিখছি, তোমাকে এত কিছু হয়তোবা লিখতে হবে না। তুমি যেভাবে বুঝো, যেভাবে বুঝাতে পারো সেভাবে বুঝাবা। বাট বি কেয়ারফুল, মেক সিউর করবা যে তোমরা এখানে তোমরা মিড টার্মে আমি এই যে ক্লাস টেস্টে আমি দেখছি তোমরা ট্রানজিস্টর আঁকতে পারো না। ফার্স্ট অফ অল এইটা এনপিএন নাকি পিএনপি এটা তোমাকে কনফার্ম করতে হবে। এটা কনফার্ম করার এটা হচ্ছে কি বেস ইমিটার কালেক্টর, এটা আমি আরেকটু ক্লিয়ার করি। যেমন ধরো এটা একটা ট্রানজিস্টর, এভাবে লিখলে ট্রানজিস্টর হবে না। তোমাকে এটা কনফার্ম করতে হবে যে এটা তোমার ইমিটার। কারেন্টটা ইনকামিং নাকি আউটগোয়িং। তখন বেস, কালেক্টর, ইমিটার আমি ডিফাইন করতে পারব। এইটা ট্রানজিস্টর ভুল করা যাবে না, ভুল করলে মার্কস পাবা না। সেকেন্ড অপশনটা হচ্ছে কি, এই যে তোমরা ইনপুট দিচ্ছ, কোথায় ইনপুট দিচ্ছ এবং কোথা থেকে আউটপুট নিচ্ছ এটা কনফার্ম করবা। এটা যদি তুমি না দাও, সামহাউ এই লাইনটা মিসিং, তার মানে পুরো সার্কিট 0। আবার সামহাউ অনেকে দেখা যায় কি আউটপুটটা এখান থেকে নেই। অনেকে দেখা যায় আউটপুটটা এখান থেকে নেই। আউ 0। তুমি যে এত বড় একটা সার্কিট আঁকছো এটার রেজাল্ট 0 আসবে। কারণ ইনপুট এবং আউটপুট মাস্ট বি ডিফাইন্ড। সো ২ টা জিনিস খেয়াল রাখবে। একটা হচ্ছে কি ট্রানজিস্টর প্রপারলি কানেক্ট করতে হবে। প্রপারলি সিম্বল প্রপারলি দিতে হবে। আউটপুট কোন জায়গা থেকে আমরা আউটপুটটা নিচ্ছি সেটা ইন্ডিকেট করতে হবে। আর উপরে ভিসিসি নিচে গ্রাউন্ড এটা লিখবে। এটা ছেড়ে দিবে না। যেমন ধরো এরকম একটা সার্কিট। আমি কিছুই দিই নাই, এটুকুতে ছেড়ে দিছি। এটা তাহলে কি বুঝলাম? এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ইনপুট। এরকম তোমার কি এই বাপ মাছার এরকম দিবে না। সার্কিট আঁকবা না। এখানে গ্রাউন্ড করতে হবে, এখানে ভিসিসি দিতে হবে। পাওয়ার সাপ্লাই দিতে হবে। পাওয়ার সাপ্লাই ছাড়া সার্কিট কাজ করবে না। পাওয়ার সাপ্লাই মেইনলি দিতে হয় এটা বায়াসিং এর জন্য, অপারেট করার জন্য। এই যে স্যাচুরেশন মোড এবং তোমার কাট অফ মোড এ কাজ করতেছে এটা দেখানোর জন্য। সো এগুলা ভুল করবা না। আমার অবজারভেশন হচ্ছে তোমরা এই জিনিসগুলাতে ভুল করো। ট্রানজিস্টর ঠিকমতো আঁকো না আর আউটপুট ঠিকমতো দাও না। প্র্যাকটিস করো সার্কিট গুলা। তোমরা একবার প্র্যাকটিস করো, দেখবা যে কি তোমার এগুলা মুখস্থ হয়ে গেছে কোনটা কিভাবে দিতে হয়। এই ডায়েট গুলো না দিলেও চলবে। এই ডায়েট গুলা তোমার দেয়ার দরকার নাই। এগুলা জাস্ট এমনি হাই ইম্পিডেন্স ইনপুট ইম্পিডেন্স হাই বোঝানোর জন্য ডায়েট গুলা দেয়া হয়েছে। এটা কোন ডিফারেন্স কিছু না। স্ট্যান্ডার্ড টিটিএল আমরা দেখছি। আরেকটা আছে শর্টকি টিটিএল, নাথিং এলস। ওখানে আমরা যে ট্রানজিস্টর গুলো ইউজ করছি এখানে শর্টকি ট্রানজিস্টর ইউজ করা হয়। আর কিছু না। ওখানে সুইচিংটা তোমার এখানে একটা এডিশনাল এটা। কারণ টিটিএল ২ ধরনের থাকে। একটা হচ্ছে কি লো পাওয়ার টিটিএল, আরেকটা হচ্ছে কি হাই পাওয়ার টিটিএল। ঠিক আছে? শর্টকি টিটিএল এটা হচ্ছে কি হাই পাওয়ার টিটিএল। এটা হাই সুইচিং, হাই স্পিড, হাই সুইচিং, হাই পাওয়ার হ্যান্ডেল করতে পারে। হ্যাঁ, শর্টকির আরো কিছু অ্যাডভান্টেজ হচ্ছে কি তোমার আ আমরা যে লজিক সার্কিট গুলা ২ ধরনের পড়ছিলাম। একটা হচ্ছে কি স্যাচুরেটেড, মনে আছে কিনা তোমাদের? একটা হচ্ছে স্যাচুরেটেড আরেকটা হচ্ছে কি আনস্যাচুরেটেড। ঠিক আছে? এই শর্টকি, আনস্যাচুরেটেড এবং এটার ডিফারেন্স হচ্ছে কি এটার স্যাচুরেটেড মানে পাওয়ার ডিসিপেশন টা বেশি লাগে। বেশি পাওয়ার লাগে আর আনস্যাচুরেটেড এটা স্যাচুরেশন মোড এ যাবে না।
এর আগেই তোমার সুইচিং হবে। দ্যাট মিনস এখানে পাওয়ার রিকোয়ারমেন্ট অনেক কম লাগে, লেস পাওয়ার রিকোয়ারমেন্ট। এটা ফাস্টার সুইচিং, লেস পাওয়ার রিকোয়ারমেন্ট, অনেক অ্যাডভান্টেজ আছে কিন্তু আনস্যাচুরেটেড। এখানে ২ টা মাত্র তোমার লজিক আছে যেগুলা আনস্যাচুরেটেড কন্ডিশনে কাজ করে। আনস্যাচুরেটেড কন্ডিশন একটা হচ্ছে কি শর্টকি টিটিএল, টিটিএল এর মধ্যে শর্টকি টিটিএল টা, আরেকটা হচ্ছে কি ইসিএল। ইসিএল ও কিন্তু তোমার আনস্যাচুরেটেড লজিক। তো টিটিএল এর আমরা এখানে নট গেট আছে, তোমার নর গেট আছে। এগুলো প্র্যাকটিস করবা, যেকোনো একটা আসতে পারে পরীক্ষায়। ইমিটার কাপল এটাও ইম্পোর্টেন্ট আছে। ইমিটার কাপল এটা থেকে যেকোনো একটা লজিক আসতে পারে। কারণ কোয়েশ্চেন হচ্ছে যে তোমার 2 আউট অফ 3 ৩ টা কোয়েশ্চেন থাকবে, যেকোনো ২ টার আনসার করতে হবে। সো দেখবা যে কি মোর অর লেস সবগুলা থাকতেছে। টিটিএল ও কভার করা হচ্ছে, সিমোস ও কভার করা হচ্ছে, তোমার এখানে ইসিএল ও কভার করা হচ্ছে। এগুলো যেকোনো একটা থাকবে, যেকোনো একটা কোয়েশ্চেনে। তারপরে হচ্ছে আমাদের সিমোস, ফিমোস বলো, এনমোস বলো, সিমোস বলো, ৩ টাই একই রকম। সিমোস, সিমোস এটাও ইম্পোর্টেন্ট, পরীক্ষায় আসবে এটা। আর বাই সিমোস আমরা যেহেতু টিটিএল জানি, সিমোস জানি, বাই সিমোসের কাজ হচ্ছে কি তোমার, এটা হচ্ছে তোমার সিমোসের যেমন ফ্যান আউট হচ্ছে বেশি। ঠিক আছে? সিমোসের তোমার পাওয়ার ডিসিপেশন কম, লেস পাওয়ার ডিসিপেশন। টিটিএল এ তোমার সুইচিং ফাস্টার। সুইচিংটা হচ্ছে কি ফাস্ট। এই যে আমরা একটার যে অ্যাডভান্টেজ এটা নিচ্ছি, আরেকটার যে অ্যাডভান্টেজ ওইটা নিচ্ছি। এই ২ টা যদি কম্বাইন করি, এটা পুরা প্যাকেজটাই হচ্ছে কি অপটিমাল প্যাকেজ। এজন্যই বাই সিমোস গুলা ইউজ করা হয়। যেটা সুইচিং সেটা সুইচিং স্টেটে সেটা হাই সুইচিং স্পিড এর জন্য, আর যেটা তোমার ফ্যান আউট সেটার জন্য সিমোস গেট ইউজ করা হচ্ছে। সেটা ইনভার্টারের ক্ষেত্রে হোক, নর গেটের ক্ষেত্রে হোক, অর গেটের ক্ষেত্রে হোক। অপারেশন একই রকম, সিমিলার অপারেশন। এটাও কিন্তু ইম্পোর্টেন্ট। যেকোনো একটা অল্টারনেট করে আসতে পারে। তারপরে এদের কম্পারিজনটা। কম্পারিজন আমার সবগুলো জানার দরকার নাই। এগুলো আমার জানার দরকার নাই। এই ৪ টা আমাদের কাছাকাছি। এই ৩ টা ভেরি ইম্পোর্টেন্ট। সাথে এটা থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে। এটা ভেরি ইম্পোর্টেন্ট এই কম্পারিজনটা। এটা জানতে হবে। এটা পরীক্ষার জন্য ভেরি ইম্পোর্টেন্ট। ট্রাই স্টেট লজিক নিয়ে আমরা অনেক কিছু জানছি। কেন ট্রাই স্টেট লজিক? আমরা আগে 0 এবং 1 ইউজ করতাম। ২ টা লজিক ছিল। এটা বাইনারি লজিক বলি আমরা 0 এবং 1। ট্রাই স্টেট লজিক হচ্ছে 0 এবং 1 এর সাথে আরেকটা এডিশনাল লজিক আছে। এটাকে আমরা আ কি বলি? হাই ইম্পিডেন্স। হাই ইম্পিডেন্স স্টেট বলি এটাকে। আ হাইজেট, হাই ইম্পিডেন্স স্টেট। এটা নরমালি করা হয় কিভাবে? এনাবল আ একটা ইনপুটের সাথে আরেকটা এনাবল ইনপুট কন্ট্রোল এনাবল ইউজ করে সেটা আমরা হাই ইম্পিডেন্স স্টেটে জেনারেট করি। হাই ইম্পিডেন্স এর কাজটা হচ্ছে কি, যখন কন্ট্রোল ডিসেবল থাকবে, কন্ট্রোল ডিসেবল মিনস ইনপুটে যাই দিই না কেন আউটপুট কিছু পাবো না। আউটপুট ফ্লোটিং কন্ডিশন এ থাকবে। এটাকে হাই স্টেট বলা হয়। ইনপুট কন্ট্রোল ইনপুট যখন এনাবল থাকবে তখন ইনপুটের উপর বেসিস করে আউটপুট আসবে। আইদার 0 আসতে পারে, 1 আসতে পারে। আর আরেকটা তো আমরা হাই ইম্পিডেন্স স্টেট অথবা ফ্লোটিং স্টেট পাচ্ছি। এই ৩ টা মিলেই আমাদের ট্রাই স্টেট লজিক। এটাও একটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। ট্রাই স্টেট লজিক কি জিনিস? ডেফিনিশন আসতে পারে। তারপর ট্রাই স্টেট লজিক যেকোনো একটা সার্কিট, ইনভার্টার সার্কিট আমরা কিভাবে সেটা টিটিএল গেট দিয়ে অথবা সিমোস গেট দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। এইটাই তো ছিল আমাদের নাকি? এইটাই তো ছিল আমাদের আ স্লাইডে ট্রাই স্টেট লজিক। এখানে এডিশনাল একটা কাজ আছে, যেহেতু আমরা সুইচিং নিয়ে পড়াশোনা করছি। এটা ভেরি বেসিক জিনিস যে আমরা সুইচিং স্পিডটাকে কিভাবে ফাস্টার করতে পারি। ২ টা টেকনিক ছিল। একটা হচ্ছে কি শান্ট ক্যাপাসিটর, আরেকটা হচ্ছে ক্ল্যাম্পিং ডায়োড।
শান্ট ক্যাপাসিটর এটা কুইক চার্জ এবং কুইক ডিসচার্জ থেকে এখান থেকে সিগন্যাল যেতে এখানে কুইক চার্জ থেকে এখানে বেস কারেন্টটা তোমার এটা সুইচিং করা হয়। ঠিক একইভাবে এটা 0 থেকে 1 করার সময় আর যখন 1 থেকে 0 তে চলে আসে তখন এটা ডিসচার্জ করে ফেলে। ডিসচার্জ কারেন্টটা দিয়ে এটা তাড়াতাড়ি কাট অফে চলে যায়। তখন আউটপুট 0 হয়ে যায়। আরেকটা পারপাস হচ্ছে কি এইটা এখান থেকে যদি কারেন্টটা যায় এটা ওভার স্যাচুরেটেড হয়ে যায়। ওভার স্যাচুরেটেড কে তোমার প্রিভেন্ট করার জন্য ওভার স্যাচুরেটেড মানে এটা পাওয়ার ডিস্ট্রিবিউশন বেশি হয়ে যায়। কারেন্ট যদি বেশি হয় পাওয়ার ডিস্ট্রিবিউশন বেশি। পাওয়ার ডিস্ট্রিবিউশন বেশি হওয়া মিনস এটা ইন টার্মস অফ হিট আকারে জেনারেট হবে। হিট যদি জেনারেট হয় আমরা বুঝি যে ইলেকট্রনিক ডিভাইস হিট জেনারেট হলে এটা পারফরম্যান্স স্লো হয়ে যাবে তোমার এটা ড্যামেজও হয়ে যেতে পারে। তো ক্ল্যাম্পিং ডায়োডের কাজটা হচ্ছে কি এটা এখানে যেই কারেন্ট গুলো যাচ্ছে এটাকে বাইপাস করে দিবে। বেইসে কারেন্টটা না গিয়ে এটা কালেক্টর দিয়ে কারেন্টটা বাইপাস হবে। সো ওভার স্যাচুরেশন থেকে এটাকে কি প্রিভেন্ট করবে। এই যে ২ টা টেকনিক একটা হচ্ছে কি ক্ল্যাম্পিং শান্ট ক্যাপাসিটর এবং ক্ল্যাম্পিং ডায়োড। এইটা নিয়ে আমরা যেহেতু সুইচিং এর কাজ এটা আমাদের জানতে হবে। এই ছিল আমাদের আ আ তোমার ওভারভিউ। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাতে পারো। এগুলা কোন ধরনের কোয়েশ্চেন বলতেছো তোমরা? কোয়েশ্চেন সিলেবাস কোন ধরনের শর্ট চাচ্ছ? পরীক্ষা না দিলে তো হয়ে যায়, তাই না? বলো স্যার পরীক্ষা দিব না, আমাকে পাস করায় দিয়েন। এটা বললে তো আরো ভালো লাগতো। সবচেয়ে শর্টেস্ট সিলেবাস হচ্ছে এটাই। একটা চ্যাপ্টার পড়ছি মাত্র আমরা। তাও কি ভেরি বেসিক চ্যাপ্টার। এখনো তো কিছুই পড়ি নাই। ডিজিটাল ইলেকট্রনিক্স এন্ড পালস টেকনিক এর আমরা এখনো কিছুই পড়ি নাই। সেকেন্ড চ্যাপ্টারে ২ টা টার্ম রম এবং পিএলএ নিয়ে পড়াশোনা করছি। ঠিক আছে? এখানে কোনো সিলেবাসই নাই। যেহেতু তোমরা অলরেডি একটা ক্লাস টেস্ট দিয়ে দিছো, তোমাদের কিছু পড়াশোনা হয়ে গেছে অলরেডি। সো ওইটাকে রিভিশন দিবা। এরপরেই যে এডিশনাল টার্ম গুলো আমরা ডিসকাস করছি এবং রিভিউ করছি কোনটা পয়েন্ট ভেরি ইম্পোর্টেন্ট এগুলো একটু এমফাসিস করবা। তোমার কোথায়? ডিসকাস আমার একটা কাজ করতে হবে। আর কোনো কোয়েশ্চেন আছে স্লাইড রিলেটেড? আমি স্লাইডটা শেয়ার বন্ধ করে দিচ্ছি। তোমাদের কোয়েশ্চেন গুলো নিবো। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানাও। ইন দি মিনটাইম আমার অ্যাটেন্ডেন্সটা একটু কাউন্ট করতে হবে। অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করব কিভাবে? আচ্ছা ওয়েট আমি একটা স্ন্যাপশট নিয়ে নিই। স্ক্রিনশট। এটা কিভাবে নিতে পারি? স্ন্যাপিং দিয়ে? স্যার হ্যাঁ, বলো। বুঝি নাই। স্যার অনেকে স্যার ক্লাস অলমোস্ট চলে গেছে। হ্যাঁ, কি হইছে? স্যার অনেকের ইলেকট্রিসিটি চলে যাওয়াতে মাঝে দিয়ে বের হয়ে গেছে, আচ্ছা, ক্লাস করতে পারে। তবুও আমি লিখে নিই। স্যার আমি অন্য আইডি থেকে আসছি। আমি এই সেকশনে। আমার হচ্ছে হুম। 1020 বাট আমার নাম দেখে বোঝা যাবে না আমি কে। আর আমি অন্য আইডি থেকে আসছি। এখানে কি আছে? কিভাবে আছে? স্যার